আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ করছে বিএনপি। দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ বিরোধী যে কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। এদিকে আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার স্পেসে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর উপদেষ্টা সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, ভারতের সহযোগিতায় শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই প্রতিবেশী দেশটির রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক নানা বক্তব্য দিয়ে আসছে। এমনকি ভারতের কয়েকটি স্থানে বাংলাদেশি মিশনে হামলার ঘটনাও ঘটেছে। এমন একটি বাস্তবতা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারতীয় ষড়যন্ত্র, বাংলাদেশের করণীয় কি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, বাংলাদেশ এলডিবির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আতিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যে মন্তব্য বা ভাবনা রয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই আমরা কবি হাসান হাফিজ ভাই আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের প্রসঙ্গে ভারতের যে একটি আগ্রাসী মনোভাব এবং সেটি আর চিন্তা ভাবনার মধ্যে সীমিত নেই, আমরা বেশ কিছু তার বাস্তবিক ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে উঠে পড়ে লাগার যে প্রসঙ্গ এবং তারা যেভাবে মন্তব্য করছে, তাদের মিডিয়া, কয়েকটি মিডিয়া, 40-এর অধিক মিডিয়া যেভাবে অপপ্রচার অপতথ্যগুলো প্রচার করছে, এর শেষ কোথায়? শেষ একদিন হতেই হবে, সেটা ভারতের স্বার্থেই এবং বাংলাদেশের স্বার্থেই। যত দেরিতে এই বোধোদয়টা ভারতের হবে ততদিনে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে পররাষ্ট্র সচিব ঝটিকা সফরে এলেন, তিনি মেসেজ দিয়ে গেছেন একটা, তাই বলেছেন যে কারো স্বৈরাচারী শেখ হাসিনাকে ইঙ্গিত করেই বলেছেন কারো অবস্থান আমাদের সুসম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না, এবং তারা সুসম্পর্ক এগিয়ে নিতে চায়। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি উল্টা চিত্র। আমাদের জেলেদেরকে ধরে নিয়ে তারপরে যেভাবে ছবি তুলে পোস্ট করা হয়েছে সেটা খুবই আপত্তিজনক। আমরাও তো তাদের জেলেদেরকে ধরেছি, আমরা তো কোনো ছবি পোস্ট করিনি এইভাবে। সীমান্তে রক্ত ঝরছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা কাঁটাতারে ফেলানির লাশ আমরা দেখতে চাই না। ভারতের সঙ্গে কিন্তু চীনেরও সীমান্ত আছে, সেখানে সাহস থাকলে সেখানে করে দেখাক না এরকম ঘটনা। আমরা সহনশীল এবং সংযমী বলেই কি আমরা কি দুর্বল? আমাদের তারা ভেবেছে কি বা কি ভাবছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আমাদের শক্তির কথা যে আমাদের 4 কোটি তরুণ এখনো রাজপথে আছে, তারা সর্বপ্লাবী একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরাচারকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সিন্দাবাদের দৈত্যের মতো, তাকে হঠাতে সক্ষম হয়েছে। প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে। এখন বড় চ্যালেঞ্জটা আমাদের সামনে, যে আমাদের এই বিপ্লবকে সংহত করতে হবে, স্থায়ী করতে হবে, টেকসই করতে হবে, এবং সত্যিকারের গণতান্ত্রিক একটা সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা রাষ্ট্র এবং ভোটাধিকার নিশ্চিত থাকবে যেই সমাজে, দেশে, সেটা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জটা সামনে। এখন ভারতের যে আগ্রাসন এবং এর বিরুদ্ধে আমাদের যে ঐক্য, রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ঐক্যের প্রসঙ্গ, সেটিও বা কতটুকু সুদৃঢ় দেখছেন? সুদৃঢ় হতে হবে, যে কোনো মূল্যে এটা হতে হবে। এক সময় আপনি দেখেন যে ভারত গরু নিয়ে রাজনীতি করেছে, আমরা কিন্তু গরুতে স্বনির্ভর হয়েছে। এখন আলু এবং পেঁয়াজের জুজু দেখাচ্ছে। পেঁয়াজ কিন্তু অবশ্যই আমাদের স্বনির্ভর হওয়া সম্ভব। ভারত যদি পেঁয়াজ রপ্তানি না করে বিপদে পড়বে। মহারাষ্ট্রে এত পেঁয়াজ উৎপাদন হয়, আপনি জানেন যে সেখানে চাষিরা আন্দোলন করে যে রপ্তানি করো। আর আমরা তো সেটা মাগনা আনি না। অবশ্যই না, আমরা অন্য দেশ থেকে আনবো, আমরা তো পয়সা দিয়ে আনি, তাই না? অন্য দেশ থেকে, আমরা পাকিস্তান থেকে আমরা চিনি এনেছি, এখন নৌপথ দিয়ে আসবে, সমস্যা তো নেই। মায়ানমার থেকে আনবো, আমরা অন্য বিভিন্ন দেশ আছে, চীন থেকে আনবো, সমস্যা তো নাই কোনো। আপনি দেখেন ভারতের সঙ্গে কোনো প্রতিবেশীর সম্পর্কই ভালো নয়, সেটা তাদের দাদাগিরির কারণে হয়েছে। সবাই রুখে দাঁড়িয়েছে, সব দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে তারা রুখে দাঁড়িয়েছে, তারা সংহত হয়েছে, জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এবং আমাদের দেশেও সেটা কিন্তু আস্তে আস্তে ঘনবদ্ধ হবে। রাজনৈতিক দলগুলির দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। তারা এক হলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট করেই বলা হচ্ছে যে ভারত আমাদেরকে দুর্বল ভাবলে হবে না,
ভারত ছাড়াও আমাদের চলবে। তো ভারতের এর মধ্যে ব্যবসায়ীদের মধ্যে কান্নাকাটি লেগে গেছে, কলকাতায় বিশেষ করে। জি, অসংখ্য ধন্যবাদ হাসান হাফিজ ভাই। অসংখ্য আরও আলোচনা শুনবে। এসএম শাহরিয়ার, আপনার কাছে আসতে চাই যে জাতীয় নাগরিক কমিটি ভারতের এই যে আগ্রাসী মনোভাব কিংবা আমাদের সেখানে কলকাতায় এবং আগরতলাতে যে আমাদের উপ এবং ডেপুটি হাই কমিশনের যে এখানে হামলার প্রসঙ্গ, পতাকা পোড়ানোর যে প্রসঙ্গ, তারা অভিযোগ করে থাকেন যে আমাদের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের পতাকা শিক্ষার্থীরা পা দিয়ে অসম্মান জানিয়েছেন, পা দিয়ে পারিয়েছেন, এই ধরনের কিছু কথা বলে থাকেন। যদি সেটি নিয়ে অভিযোগ আছে সেটা এআই দিয়ে করা কিনা, এই যে প্রসঙ্গগুলো সেটি তো বাস্তবতার নিরিখেই বলছি যে সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটির যে ভাবনাগুলো, এই ভাবনার মধ্যে দিয়ে আপনারা এই ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে কতটুকু সম্পৃক্ত করতে পারছেন? দেখেন, আজকের আলোচনা সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে আজকের আলোচনায় আমরা এখানে সবাই বসে অ্যাটলিস্ট ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে আমরা ঐক্যমত, এই ঐক্যমতটাই বাংলাদেশের রাজনীতিতে এতদিন অনুপস্থিত ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে জুলাইয়ের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটেও আমরা দেখতে পেয়েছি যে ভারত বিরোধী রাজনীতি করতে মানে অনেকগুলো রাজনৈতিক দলেরই দেখা যাচ্ছে কিছুটা একটু রাগ ঢাক ছিল। সেই জায়গাতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা স্পষ্টত অবস্থান নিয়েছে। এবং জাতীয় নাগরিক কমিটি যেদিন আখাউড়াতে হচ্ছে আমাদের এই হাই কমিশনে হামলা করা হয়, সে তার পরবর্তীতে আমরা হচ্ছে সাথে সাথে প্রতিবাদ মিছিল করি, পরের দিন আমরা প্রতিবাদ মিছিল করি এবং আমরা বারবার মানুষের কাছে এজেন্ডা নিয়ে যাচ্ছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে ভারত যে বাংলাদেশের প্রতি যে আগ্রাসী, সেই আগ্রাসীটা কতভাবে চলে। আমাদেরকে হচ্ছে বারবার শুধুমাত্র হচ্ছে সাংস্কৃতিক জায়গায় যে আগ্রাসন সেটা নিয়ে আলোচনা করা হয়, কিংবা আমাদের হচ্ছে ধরেন ভারত যে হচ্ছে পানি নিয়ে যে আগ্রাসন করে সেগুলো নিয়ে আলোচনা করা হয় না। এই জায়গাতে যেটি আমরা হাসান হাফিজ ভাই বলছিলেন যে পেঁয়াজ যদি আমরা ভারত থেকে না আনি, আমরা কি খুব বেশি খারাপ অবস্থার মধ্যে পড়বো? না, খুব বেশি খারাপ অবস্থা কেন পড়বেন? আপনার উন্মুক্ত বাজার, আপনি যদি পেঁয়াজ ভারত থেকে না কেনেন, আপনি অন্য জায়গা থেকে কিংবা আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে কি, কোন রাষ্ট্রের উপর এককভাবে মুখাপেক্ষী না। এই রাজনৈতিক সমঝোতাটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং বাংলাদেশ যে আসলে ভারতের কাছে দায়বদ্ধ না, বরং ভারতকে নিজের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে যে তাকে বাংলাদেশের স্থিতিশীলতা অবশ্যই নিশ্চিত করতে হবে, এই মেসেজটি ভারতে যাওয়া দরকার ছিল। কারণ হচ্ছে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দ্বারা বাংলাদেশে হচ্ছে যে বলয় তারা তৈরি করেছিল, তাদের যে সেফ হাউস তারা বাংলাদেশে তৈরি করেছিল, শেখ হাসিনা পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়। সেই দ্বিধাতে হচ্ছে তারা আসলে বাংলাদেশকে এইভাবে কন্ট্রোলে রাখতে পারবে কিনা। তারা হচ্ছে বাংলাদেশের হচ্ছে যে নতজন পররাষ্ট্রনীতি যেটাকে ক্যাশ করে মানে সেখানে তারা হালে পানি পাচ্ছে না, হালে পানি পাচ্ছে না। শেখ হাসিনা তো হালে পানি পাচ্ছেই না, ঠিক আছে, ভারতের প্রসঙ্গ বলছি। হ্যাঁ, ভারত তো এখন হালে পানি পাচ্ছে না, কিন্তু ভারত এর পরবর্তীতে বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই জায়গাতে হচ্ছে ভারতে এখন হচ্ছে যদি বলেন যে ভারত এত অস্থির কেন, সেই অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজছে ভারত। এখন হচ্ছে বাংলাদেশে তার বন্ধু খুঁজছে। আর এই জায়গাটাতেই সমস্যা যে ভারত যদি হচ্ছে বাংলাদেশে তার এই ধরনের এজেন্ট ভিত্তিক বন্ধু না খুঁজে, যদি সে হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের সাথে ভারতের রাষ্ট্রের সম্পর্কটা উন্নয়নে আরো বেশি মনোযোগ দিত, তাহলে হচ্ছে এই যে বাংলাদেশে এজেন্ট খোঁজা ভিত্তিক পররাষ্ট্রনীতি ভারতকে করতে হবে না। শাহরিয়ার, অসংখ্য ধন্যবাদ। সৈয়দ ইমরান সালি প্রিন্স ভাই, আসতে চাই যে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কথা বলছে, বিএনপিকে নানাভাবে আমরা সোচ্চার দেখছি, আপনাদের কেন্দ্রীয় নেতারা কথা বলছেন, আপনি কথা বলছেন, কিন্তু ক্ষমতার প্রশ্নে কিংবা নির্বাচনের প্রশ্নে, দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আবার ভিন্ন ভাবনাও ভাবতে হতে পারে, এই আলোচনাও কিন্তু আছে। শুনতে চাই আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তা আপনি আজকের যে বিষয়টার অবতারণা করেছেন যে ভারতীয় ষড়যন্ত্র আমাদের করণীয় কি, তো আসলে এই ষড়যন্ত্র তো আজকে শুধু একটা দিনের জন্য হয়নি। এটা আমরা স্বাধীনতা পরবর্তী কাল থেকেই আমরা কিন্তু এই ষড়যন্ত্রটা মোকাবেলা করে আসছি। ভারত সবসময় বাংলাদেশের উপর একটা আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছে। সম্প্রসারণবাদী যে শক্তি সেটা ভারতকে বলা হয়। তো সেই কারণেই আপনার স্বাধীনতা পরবর্তীকালে যদি রাজনীতির গতিধারাগুলো দেখেন, তো সেই গতিধারায় দেখবেন যে ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশের রাজনীতিকে বা রাষ্ট্র ব্যবস্থাকে সাজানো হয়েছিল, এবং যেটার পরিণতিটা এমন হয়েছিল যে ভারত সেই সময় বাংলাদেশের মানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড তারা কিন্তু পরিচালনা করার সুযোগ পেয়েছিল। সেই মানে তাদের মুখাপেক্ষী হয়ে রাষ্ট্র ব্যবস্থাকে সাজানোর সুযোগ দেয়। সেই জন্য আপনার ধরেন সেই সময় আপনার মৌলানা ভাসানীর নেতৃত্বে
যে আগ্রাসন বিরোধী যে আপনার একটা আন্দোলন গড়ে উঠেছিল, জাতীয়তাবাদী আন্দোলন, কিংবা সিরাজ শিকদারের নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, কিংবা অন্যান্য রাজনৈতিক মানে শক্তির সমন্বয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, যার ফলশ্রুতিতে সেই সময় কিন্তু একটা চরম বিশৃঙ্খলাও দেখা দিয়েছিল। ৭৫ পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আমলটা যদি আপনারা দেখেন, সেই আমলে যেহেতু উনি তখন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং সেই কারণে তার একটা সুযোগও ছিল, তিনি টোটাল বিষয়টাকে সামনে নিয়ে এই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা জাতীয়তাবাদী আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন, যার মধ্য দিয়ে তিনি ভারতের এই ষড়যন্ত্র মোকাবেলা করে ভারতকে আপনার আলোচনার টেবিলে নিয়ে এসে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং সেইখানে সেই বলয় থেকে বাংলাদেশকে তিনি বের করে নিয়ে আসছেন। প্রিন্স ভাই, এই অভিযোগটি আছে যে বাংলাদেশের রাজনীতি, আমি আসছি, আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতি ভারতের মুখাপেক্ষী করে রাখার, ভারত সেইভাবে একটা ফ্রেম তৈরি করে এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে ভারত পকেটস্থ করতে চায়, পকেটে রাখতে চায়। এটা ভারতের অবস্থানগত দিক থেকে ভারত সঠিক কাজটি করে, কিন্তু আমাদের অবস্থানগত দিক থেকে আমরা সঠিক কাজটা করতে পারি না এবং আমরা মানে সব সময় মানে আমাদের বলবো, আমি আমাদের কথা বলবো না, এটা অবশ্যই আমরা সেই ফাঁদে আমরা কখনো পা দেই নেই। সব সময় ভারত আওয়ামী লীগকে বেছে নেয়, কারণ বাংলাদেশের জনগণের সাথে ভারত তার বন্ধুত্ব চায় না। ভারত তার বন্ধুত্ব চায় শেখ পরিবারের সাথে, শেখ হাসিনার সাথে, এবং আওয়ামী লীগের সাথে। তাদেরকেই তারা বন্ধু মনে করে। এই কারণেই বন্ধু মনে করে যে তারা এখানে তাদের বিশ্বস্ত একটা বলয়, এই বলয়ের উপর ভর করেই, শেখ হাসিনার উপর ভর করেই আপনার গত 15 বছর যেরকম ভারত এখানে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, এবং একইভাবে কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা তারও আগে ধরেন স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের উপর ভর করে কিন্তু ছিল। এখন কিন্তু 5ই আগস্টের পরে ভারতীয় হাই কমিশনার যে আপনাদের পার্টি অফিসে গিয়ে যে আলোচনা করলেন, সেটা কোন বন্ধুত্বের স্বার্থে? অবশ্যই শোনেন, বিএনপি না, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, আমরা স্বাভাবিক, ভারত আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, তার এই প্রতিবেশীকে তো আমরা বাদ দিতে পারবো না, আমরা এখান থেকে সরিয়ে অন্য প্রতিবেশীকে আনতে পারবো না। ভারতকেই মানে এখানে প্রতিবেশী রাষ্ট্রকেই আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করতে হবে, বন্ধু রাষ্ট্র হিসাবে দেখতে যাবে। আমরা 15 বছর যে নিগৃহীত হয়েছি, আমাদের দেশে যে গণতন্ত্রকে হরণ করে নিয়েছে আওয়ামী লীগ, এখানে দমন নিপীড়ন চালিয়েছে, দিনের ভোট রাতে করেছে, বা দামি নির্বাচন করেছে, কিংবা রাজনৈতিক দলগুলো ছাড়াই 14 সালে যে নির্বাচনটি করেছে, এগুলো তো সব ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে করেছে। এটা আমরা জানি, বলি, বহুবার আমরা বলেছি। এমনকি ধরেন 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে কিভাবে রাজনৈতিক দলগুলোকে হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, সেখানে আপনারা এরশাদকে কিভাবে নিয়ে গেল, নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো এই যে আমি এই কথাগুলো বলছি যে আমরা কখনো ওই ফাঁদে আমরা পা দেই নেই, দেবও না, কিন্তু ভারত সবসময় আওয়ামী লীগকে বেছে নিয়েছে তাদের আধিপত্য বা তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য। আপনি বলেছেন আমাদের অফিসে, আমি এটি শেষ করি, না হলে শেষ করুন। এই জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে, তখন এটা আমাদের কর্মী সমর্থক কিংবা জনসাধারণের মধ্যে এই জিনিসটা আবার অন্যরকম ধারণা সৃষ্টি হবে। আমরা বিএনপি, আমরা সকল প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ বন্ধুত্বমূলক আচরণ চাই। আমরা এখানে সমমর্যাদার ভিত্তিতে আমাদের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান চাই। আমরা এখনো বলছি বন্ধুত্ব চাই। যে বন্ধু, আপনি দেখেন ভারতের হাই কমিশনার প্রায় 8 বছর আমাদের দলীয় কার্যালয়ে কিন্তু পা মারায় নাই। 8 বছর কথা আমি আমার যতটুকু স্মরণ হয় বাড়াই দিই, কিন্তু ভারতের আগ্রহে এই মিটিংটি কিন্তু হয়েছে। আমরা আমাদের এটা একটু বলুন যে ইমরান সালেহ প্রিন্স ভাই, যে চীনের সাথে বিএনপির যে বন্ধুত্ব, অতীতের যে চিত্র অথবা যে প্রেক্ষাপট আমরা দেখেছি, গত 15 বছরে বিএনপি কি সেই বন্ধুত্ব ধরে রাখতে পেরেছে? সেইটা তো আরেকটা আলোচনা। ছোট্ট করে বলুন, নিশ্চয়ই যারা শুনছেন তারা তো এর সাথে যুক্ত করলে ভালো হবে। বিএনপি বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এখানে আওয়ামী লীগ সেই চীনের সাথেও আপনার কিন্তু বন্ধুত্বের নামে তারা প্রতারণা করেছে
তাদেরকে এখানে কি চীন কি আওয়ামী লীগের প্রেসক্রিপশনে ওষুধ খেয়েছে নাকি আওয়ামী লীগ চীনের প্রেসক্রিপশনে ওষুধ খেয়েছে? এটা আপনি দুইটাই বলতে পারেন, ভাইস ভার্সা আছে। আপনি কি মনে নাই যে চীনের রাষ্ট্রদূত আপনার যে স্টেটমেন্ট দিল আপনার এই বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচন নিয়ে, সেইটার স্টেটমেন্টের বিরোধিতা আমাদের করতে হয়েছে। আমরা চীনকে যেরকম বন্ধু হিসাবে পেতে চাই, ভারতকেও পেতে চাই, কিন্তু আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে, আমাদের মান মর্যাদা আমাদের সম্মান অক্ষুণ্ণ রেখে এখানে ভারতের ওই জায়গাতে কোনো ছাড় হবে না, ওই জায়গাতে কোনো ছাড় হবে না। ভারত পৃথিবীর যে কোনো দেশ, আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, রাশিয়া বলেন, ইউরোপ বলেন, সৌদি আরব বলেন, বাংলাদেশের স্বার্থ বিরোধী কেউ যদি কোনো কাজ করে বিএনপি তার প্রতিবাদ করেছে এবং এটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। সাদেত হোসেন সেলিম ভাই, আসতে চাই যে আপনার দল এলডিপি কি করছে এই প্রসঙ্গে, ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আপনারা কি করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা গত 7ই জানুয়ারি নির্বাচনের পরে, 7ই জানুয়ারি যখন একতরফা নির্বাচন হয়ে গেল, আমি এবং ড্যামির নির্বাচন, তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারের মূল ক্ষমতার উৎস হলো যে ভারত, এবং ভারতের কারণেই কিন্তু 14 সাল, 18 সাল এবং 24 সালে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং ভারতেই গণতন্ত্রের মূল শত্রু আমাদের বাংলাদেশের জন্য। তখন আমরা 8-12 দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় পণ্য বয়কট করার জন্য আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি, এবং আমরা সারা বাংলাদেশে আমরা লিফলেট বিতরণ করা শুরু করেছি যে ভারতীয় পণ্য বয়কট করার জন্য। আমরা ভারতীয় পণ্য বয়কট করার জন্য বলেছি, কোনো ফলাফল তৈরি আমি আপনাকে বলি, ভারতীয় পণ্য বয়কট করার জন্য আমরা একটা ডাক দিয়েছি, এবং সেটা একটা সামাজিক আন্দোলন হিসেবে রূপ নিয়েছে, এবং আপনার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ভারতীয় পণ্য বর্জন করার জন্য কিন্তু তারা কিন্তু একমত হয়েছে। এবং আমরা বলেছি যে ভারতের সবচেয়ে বড় পণ্য হলো যে এই দেশে শেখ হাসিনা, এই পণ্যটাকেও আমরা ভারতে রপ্তানি করার জন্য আমরা কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছি। সর্বশেষ এখন আমরা দেখলাম যে 11ই জানুয়ারি আমরা সিলেট মহানগরীতে সমাবেশ করে ভারতীয় পণ্য বর্জন করার জন্য আমরা বলেছি। সেটা কিন্তু ভারতীয় মিডিয়াতে একটা ব্যাপক প্রচারণা পেয়েছে, এবং ভারত কিন্তু তাদের সরকারকে সতর্ক করে দিয়েছে যে বাংলাদেশে যেভাবে ভারতীয় পণ্য বর্জনের জন্য আন্দোলন করছে, আখেরে এটা ভারতের জন্য ক্ষতিকর হবে। এখন এই যে 5ই আগস্টের পরে যখন ভারতের পদলেহী সরকারটা যখন পালিয়ে গেল ভারতে, তখন আসলে ভারতের মিডিয়া এবং ভারতের সরকার কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। এটা ভারতের একটা নির্লজ্জপনা, একটা বেহায়াপনা, একটা দলীয়পনা ছাড়া আর কিছু নাই। পৃথিবীতে সরকার পরিবর্তন হবে, সরকারের সাথে সরকারের সম্পর্ক হবে, পরিবর্তিত সরকারের বা পলাতক সরকারের জন্য ভারতের যে মায়া কান্না, এবং পরাজিত সরকারের জন্য ভারতের মিডিয়া যে মিথ্যাচার, ভারতের সরকারের যেই আপনারা অবস্থান, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যে অবস্থান, এটা ভারত কিন্তু বুঝতে পেরেছে যেটা ভারত ভুল পথেছে। না, কিন্তু পণ্য বর্জনের রাজনীতির প্রেক্ষাপট থেকে ভারত আরো বেশি রুষ্ট হয়ে পড়লো কিনা এই আমাকে কথা বলতে আমরা আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের ডাকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো গিয়ে আমরা বর্তমান সরকারকে একদম জাতীয়হীন ভাষায় আমরা সমর্থন করে এসেছি, এবং ভারতীয় আগ্রাসী মনোভাবে আমরা নিন্দা জ্ঞাপন করেছি। এবং বাংলাদেশের জনগণের ঐক্য দেখার পরে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কেউ ভারতে ধর্ণা দিতে যায় নাই। ভারতের পররাষ্ট্র সচিব এসেই কিন্তু তারা কিন্তু বরফ গলানোর চেষ্টা করছে। তারা কিন্তু এই যে একটা মেঘ সৃষ্টি হয়েছে আকাশের মধ্যে, সেটা তারা বুঝতে পারছে। পৃথিবীতে আপনার যতজন ভারতে ভ্রমণ করে তার চাইতে সবচেয়ে বেশি হলো বাংলাদেশের। গত বছরও 26 লক্ষ লোক বাংলাদেশের ভ্রমণ করেছে, এটা 1 নম্বরে। এবং কেউ কিন্তু খালি হাতে যায় না, আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে যাই, চিকিৎসা করতে টাকা পয়সা নিয়ে যাই, আমরা তাদের পণ্য কিনতে টাকা পয়সা নিয়ে যাই। তারা আমাদের থেকে কিন্তু কোনো পণ্য কিনে না। আমরা যদি তাদের থেকে 100 টাকার পণ্য কিনি, তারা 1 টাকার পণ্য আমাদের থেকে কিনে না। ভারতের বেশ কিছু অঞ্চল বাংলাদেশি জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। কলকাতার বেশ কিছু অঞ্চল, বাংলাদেশে আপনি এমন কোনো অঞ্চল দেখাতে পারবেন না যে অঞ্চলটা ভারতের অর্থনীতির উপর নির্ভরশীল। এই যে বাংলাদেশের চিকিৎসা বলুন অথবা কেনাকাটার প্রসঙ্গ বলুন, এই যে নির্ভরশীলতার প্রসঙ্গে আমাদের এখানে সক্ষমতা বাড়ানোর যে প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি করছেন? রাজনৈতিক দলগুলো কি করছে বা সরকারকে আপনারা কি বলছেন? এখানে যে চিকিৎসার ব্যাপারটা বাংলাদেশে এখন মানুষ যে যাচ্ছে না, কমিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি চিকিৎসা পাচ্ছে না? চিকিৎসা পাচ্ছে। এই যে ধরেন তাদের আছে কি, তাদের পেঁয়াজ এবং ফল ফ্রুট এইসব কাপড় চোপড়, তো তার মধ্যে ভারতের মহারাষ্ট্রের নাসিক নামে একটা জায়গা আছে, বিশাল একটা অঞ্চল। এই অঞ্চলটা বাংলাদেশের সম্পূর্ণ রপ্তানির উপর নির্ভরশীল করে। ভারতের আপনার মুর্শিদাবাদের সমস্ত কাপড় চোপড়, এইবার যদি আমরা এই ঈদে যদি আমরা আমাদের মা বোনদেরকে যদি আমরা আহ্বান জানাই যে ভারতীয় পণ্য বর্জন করেন, ভারতের লোকজন
আমাদের বাংলাদেশের কাউকে কি আপনি বলতে শুনেছেন যে আমাদের ঘর সংসার চলছে না, আমরা না খেয়ে মারা যাবো, একদম পথে পড়ে যাচ্ছি? আমরা সোশ্যাল মিডিয়াতে বারংবার দেখছি যে ভারতের হোটেল মালিকরা বলতেছে, ভারতের পরিবহন মালিকরা বলতেছে, তারা তাদের দেশের সরকারের কাছে আমরা একদম আমরা বসে যাচ্ছি। আমি আপনাকে বলি, ভারত বিরতিতে যাবো, সেলিম ভাই আপনি শেষ করুন। না, ভারত এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র ভারতের সাথে প্রতিবেশী কারোর সাথেই কোনো সুসম্পর্ক নাই। এমনকি মালদ্বীপ, যেখানে মাত্র 2 লক্ষ লোকের আপনার আবাস, সেই 2 লক্ষ লোক ভারতকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভারতের বিরোধিতা করে আপনার ভারতকে দেখিয়ে দিতে হয়। ভারতের অন্য কারোর সাথে তার সম্পর্ক ভালো নয়, বাংলাদেশে এসে তার দাদাগিরির মন্ত্রের ফু দিতে হবে, তাই তো? না না, দাদাগিরি আমরা এটা মানতে তো আজই না। আমরা তো তাদেরকে দেখিয়ে দিয়েছি যে দাদাগিরিটা তাদের যে চলে যাচ্ছে, দাদাগিরি চলবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলবে। তাদের পররাষ্ট্র সচিব এসে এখানে নতজানু হয়ে সাদাত হোসেন সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। আতিকুল ইসলাম অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সরকার, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, সেই ব্যবস্থাগুলোতে আপনি কতটুকু সন্তুষ্ট? ধন্যবাদ আপনাদের এই আয়োজিত অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। তো দেখেন, আমরা যদি ইতিহাসে চলে যাই তাহলে ভারত কখনোই, হয়তো অনেক রাজনৈতিক দলই বলে যে ভারত হচ্ছে আমাদের বন্ধু, তবে আমি বলবো ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। কেননা ভারত চেয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশকে যে কোনো মাধ্যমে আলাদা করে দেওয়ার জন্য। যদি আলাদা করে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশটা তাদের মুঠে চলে যাবে এবং তাদের কথাই বাংলাদেশটাকে তারা চালাতে পারবে। তো দেখেন, অনেকে মানে আপনার যদি কোনো এক রাজনৈতিক দল বা যদি আওয়ামী লীগ বলেন যে ওরা একটা সময় বলেছিল যে বাংলাদেশকে ভারত সাহায্য করেছে, তবে তারা সাহায্য করেছে কি দিয়ে? অস্ত্র দিয়ে। তার বিনিময়ে তারা কি তাদের স্বার্থ লুটে নিয়েছে। দেখেন, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই তাহলে কলকাতা, ত্রিপুরা, এইসব কিছু আপনার জেলা এগুলো আগে কাদের ছিল? এগুলো অবশ্যই আগে বাংলাদেশের ছিল। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে একটা সময় সাহায্য করেছে ঠিকই, তবে নিজের স্বার্থের জন্য। কারণ তারা জানে যদি বাংলাদেশকে আমরা এই দিকটা, বাংলাদেশ আপনার হচ্ছে চেয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য, তো সেই উস্কানি পেয়ে তারা হচ্ছে সেখানে আরো দ্বিগুণ আপনার আগুন ঢেলে দিয়ে জ্বলে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারা বাংলাদেশকে আরো সাহায্য করে যে মানে আন্দোলনে 1971 যুদ্ধের কথা বলতেছি, সেখানে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, প্লাস হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করার জন্য। কারণ তারা জানে যে বাংলাদেশ যদি কোনোভাবে পাকিস্তানের সাথে বিজয় হয়ে যায় তাহলে এই বাংলাদেশটা তারা তাদের দখলে নিয়ে যেতে পারবে, তো তারা তাদের মতো এই দেশটাকে চালিয়ে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত কখনই বাংলাদেশের পাশে ছিল না। ভারত সবসময় চাইতো যে বাংলাদেশকে যে কোনো মাধ্যমে হোক লুটেপুটে খাওয়ার জন্য, সেটা যে কোনো পার্সনের মাধ্যমে হোক। তো দেখেন, আমরা যদি রিসেন্টলি চলে যাই তাহলে হয়তো বা এখন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক দল আপনার হচ্ছে চায় যে মানে ভারতের সাথে হাত করার জন্য বা তাদেরকে বন্ধু বানানোর জন্য। তো দেখেন, আমি বলি, এক তো ভারত কখনো আমাদের ভালো চায় নাই, এখনো চায় না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনারা ভারতকে বন্ধু বানাতে চান, বন্ধু বানান, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা দেশের সাধারণ নাগরিক, আমরা কখনো রাজনীতিতে ঢুকবো না, রাজনীতিতে ঢোকার ইচ্ছেও নেই। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের বিপক্ষে যাব না, আমরা আপনাদের পক্ষে থাকবো, তবে আপনার রাইটের পক্ষে থাকেন। ভারতকে আপনারা বন্ধু বানান। দেখেন, আমরা যদি নরমালি সেটি দেখছেন, সেটি আমাদের এই আলোচনা, রাজনৈতিক দল সরকারের সেই আলোচনায় বা গৃহীত ব্যবস্থায় কতটুকু দেখছেন? দেখেন, আমি রিসেন্টলি যে বার্তা হচ্ছে যে ইমরান স্যারও বললো আর কি, যে মানে ভারতকে আমাদের বন্ধু হিসাবে দেখতে চাই, আমরা ভারতকে দেখতে চাই আমাদের বন্ধু হিসাবে। তবে দেখেন, ভারতকে আমরা আমাদের বন্ধু হিসাবে দেখতে চাবো ঠিক, বাট ওই পর্যায়ে দেখেন, আমরা যদি নর্মাল একটা বিষয় চলে যাই তাহলে আমরা বন্ধু কিন্তু বন্ধুর চোখে রেখে কথা বলতে পারি। তো আমরা কেন ভারতকে ভয় পেয়ে কথা বলবো? আমরা অবশ্যই ভারতের চোখে রেখে কথা বলবো। কারণ যদি ভারত আমাদের বন্ধু হয় তাহলে অবশ্যই আমরা তাদের চোখে রেখে কথা বলবো। আমরা ভারতেরটা খাই না, ভারতেরটা পড়ি না। ভারত আমাদেরকে কোনোভাবে সাহায্য করে না। যদি আমরা ভারতের কাছে যাই বা ভারতে আমাদের কোনো প্রকারে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের টাকা খরচ করে যেতে হবে। আমরা যদি তাদের থেকে কিছু আনি সেটা কিন্তু আমাদের তারা ফ্রিতে দেয় না, অবশ্যই আমাদের টাকা খরচ করে তাদেরকে আনতে হয়। দেখা যাচ্ছে কিছু সময় তাদেরকে বেশি টাকা দিয়ে আনতে হয়। তাহলে ভারতকে আমরা কেমন মানে ওরকম কেন ক্লোজভাবে বন্ধু হিসাবে দেখবো? তাহলে তো আমরা দেখলে পাশাপাশি পাকিস্তানকে দেখতে পারি। এই দেখেন, রিসেন্টলি পাকিস্তান কিন্তু আমাদের দেশে বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অবস্থা করে দিয়ে গেছে, দেখেন ভারত কিন্তু আমাদের সাহায্যে আসেনি, বরং ভারত আমাদের নিয়ে আরো বাজে নিউজ ছড়িয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা একটা যে চ্যানেল আছে তারও বাজে নিউজ ছড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন, ভারত কিন্তু আমাদের সাহায্যে আসতেছে না। আমাদের দেশে বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনই যে অবস্থা করে দিয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই সময় তো হয়তো কিছু দেশের প্রয়োজন, যে আমাদের হেল্পের প্রয়োজন হবে হয়তো ইনশাল্লাহ, তারপরেও হয়তো পাশে দাঁড়ালে আমরা খুশি হতাম, কিন্তু ভারত আমাদের পাশে দাঁড়ায়নি। প্লাস হচ্ছে তারা আমাদের নিয়ে আরো বাজে মন্তব্য করে যাচ্ছে। কিন্তু পাকিস্তান দেখেন ঠিকই আমাদেরকে তাদের দেশের থেকে কিছু দ্রব্যমূল্য এই প্রোডাক্ট আমাদেরকে ঠিকই সাহায্য করে দিচ্ছে। তো দেখেন, আমি মনে করি যে খারাপ সময় যারা পাশে থাকে তারা হচ্ছে প্রকৃত বন্ধু, আর খারাপ সময় যারা বাজেভাবে পাশে থাকে তারা হচ্ছে দুশ্মন, এবং হচ্ছে দেশের দুশ্মন, জাতির দুশ্মন। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ভারত আমাদের বন্ধু না।
আর যদি ভারত আমাদের বন্ধু হতেই চায় তাহলে আমরা অবশ্যই ভারতের চোখে চোখে আমরা তো আসলে প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, এটাও তো ঠিক। আবার পাকিস্তান থেকে যে পণ্য আনছে সেটি কিন্তু আমদানি রপ্তানির অংশ, একেবারে ফ্রি সেটি নয়। হ্যাঁ, ফ্রি সেটি না, ঠিক আছে, আপনার কথা আমি বলছি। ভারত তো আমাদেরকে ফ্রিতে দিত না, তাহলে আমরা কেন আমাদের পাশাপাশি দেশ থেকে আমাদেরকে ভারতকেই বন্ধু হিসেবে দেখতে হবে? ভারত তো কখনোই আমাদের বন্ধুর মতো ছিল না। আমরা কি এখন বিকল্প বা এর থেকে আরো বন্ধু খুঁজবো? আমরা রাষ্ট্র বা সরকার বা জনগণ কি বন্ধু খুঁজবে ভারতের বাইরে গিয়ে? যদি সরকার মনে করে যে মানে অন্য কোনো দেশের সাথে যদি বন্ধুত্ব করে তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো হবে, তাহলে আমি মনে করি যে হ্যাঁ করুক। বাট আমরা ভারতের সাথে বন্ধুত্ব করব সেই ক্ষেত্রে যখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আমরা তাদেরকে কখনো ভয় পেয়ে কথা বলি না, কখনো ভয় পেয়ে কথা বলবো না। অসংখ্য ধন্যবাদ আতিকুল ইসলাম। আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। কবি হাসান হাফিজ ভাই, আপনার কাছে আসতে চাই যে আমাদের এস এম শাহরিয়ার তার আলোচনায় বলছিলেন, সেটি আপনি শুরুর দিকে বলেছেন, আর একটু বিস্তারিত শুনতে চাই যে আমাদের এখানে ভারতীয় চ্যানেলগুলো আমরা দেখছি বা দেখানো হয়, কিন্তু আমাদের দেশের চ্যানেলগুলো তো ভারতের সেখানে দেখানো হচ্ছে না, বরং একটা উল্টো চিত্র। তাদের 40-এরও অধিক গণমাধ্যমে আমাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে সামনে রেখে বা পুঁজি করে তারা নানা ধরনের যে অপপ্রচার চালাচ্ছে, নানা ধরনের মিথ্যা বানোয়ার তথ্য ছাড়িয়ে যে বিভ্রান্তি তৈরি করছে, এই প্রসঙ্গগুলোতে এই আলোচনাটি সাধারণ মানুষের মধ্য থেকে আছে যে ভারতীয় যে চ্যানেলগুলো আমাদের দেশে যে দেখানো হচ্ছে সেক্ষেত্রে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা, বা নিলে কি অবস্থা দাঁড়াতে পারে, বাদও কি করা উচিত? বন্ধ করে দেওয়া উচিত, ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া। পাকিস্তানে তো আমি গেছি, সেই পাকিস্তানে তো আমি দেখিনি, একটি চ্যানেলও দেখিনি। তাদের সেই মেরুদণ্ড আছে, আমাদেরও সেই মেরুদণ্ডটা তৈরি করার সময়টা এখন এসছে। আমাদের উনি যেটা বললেন যে আমাদের ছাত্রবন্ধু যেটা বললেন, চোখে চোখ রেখে কত অবশ্যই বন্ধুত্ব আমরা চাই, সেটা হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, তাই না? ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, ঠিক আছে, আমরা কৃতজ্ঞ, তাই বলে তো আমরা আমাদের মাথা বিক্রি করে দিই নাই। ভারত অন্যায়ভাবে অনেক সুবিধা নিয়েছে, তথাকথিত ট্রানজিটের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কত লক্ষ ভারতীয় অবৈধভাবে এখানে কাজ করে, সেগুলি কিন্তু এখন শনাক্ত করার সময় এসছে এবং অ্যাকশন নেওয়ার সময় এসছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট বলেছেন যে 5ই আগস্টের পরে যেই বাস্তবতা, সেই বাস্তবতা ভারতকে স্বীকার করতে হবে, স্বীকার করে তারপরে চিন্তা করতে হবে বন্ধুত্বটা কোন বন্ধুত্বের জায়গাটি তৈরি হবে। কিন্তু এই যে দুই দেশের সচিব পর্যায়ে যে বৈঠক হলো এবং তার বৈঠকের পরে যে ভারতীয় পররাষ্ট্র সচিব যে বক্তব্য গণমাধ্যমে রাখলেন, কি বোঝা গেল? আমরা তো বাস্তবের সঙ্গে সেটা কোনো মিল পাচ্ছি না। তারা বলেছে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদের জেলেদেরকে ধরে নিয়ে গিয়ে যেভাবে ছবি রিলিজ করেছে, আর তারপরে আমাদের সীমান্তে গোলমাল চলছে, তিনি আসার একদিন আগে পঞ্চগড়ে একজনকে, সুতরাং আমরা এটার কোনো বাস্তবের সঙ্গে কোনো মিল দেখতে পাচ্ছি না। তো এটা একটা ভণ্ডামি, এটা একটা প্রতারণা। এই জালিয়াতি যতদিন চলবে ততদিন কিন্তু সম্পর্ক স্বাভাবিক হবে না। আপনি দেখেন এর মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও বলেছেন যে আমাদের চিকিৎসা দিতে হবে ধর্ম, বর্ণ, গোত্র এগুলির নির্বিশেষে দিতে হবে। তাদের সেই কলকাতার মার্কুইস স্ট্রিটের আপনি জানেন যে এর মধ্যে ব্যবসা বাণিজ্য তাদের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। চিকিৎসার আমাদের দেশে আমরা চিকিৎসা নিতে যাচ্ছি না, ঠিক আছে, আমাদের কি মরক হয়ে গেছে, মহামারী হয়েছে, আমরা কত লোক মারা গেছি এর মধ্যে। তো সুতরাং নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, আমরা অবশ্যই স্বনির্ভর হতে পারবো। একটু খালি সময় লাগতে পারে। গরুর ক্ষেত্রে আমরা পেরেছি না, পেঁয়াজের ক্ষেত্রে আমরা পারবো, আলুর ক্ষেত্রেও পারবো, অবশ্যই পারবো। এবং আমরা অন্য দেশে চিকিৎসা নিব, আমাদের নিজেদের চিকিৎসাকে আমরা উন্নত করে তুলব। একটু সময় লাগবে। আমরা আদানির বিদ্যুতের কেন আমরা তাদের জিম্মি হয়ে থাকবো? আমার বিদ্যুৎ করতে সময় লাগে, কিন্তু আমাদের সেই চিন্তাটা করতে হবে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে। আমরা চাইবো যে অতি দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে এবং তারা সেইভাবে সুদূর প্রসারী একটা লক্ষ্য নিয়ে এগিয়ে আসবে, লক্ষ্য নিয়ে তারা কাজ করবে। আমি এগুলি সমাধানগুলি হাসান হাফিজ ভাই, আমি আপনার কাছে ফিরছি। একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমি আপনার কাছে আবার ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শামসুল আরিফ ফেনী থেকে বলছি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি বলুন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে প্লিজ আমাকে একটু সময় দেবেন। জি বলুন। ওকে। জি, সাম্প্রতিক সময়ে আমরা ভারতের যে অ্যাক্টিভিটিস দেখছি, এটিকে আমি মোটেও দাদাগিরি মনে করি না ভারতের। বরং আমি মনে করি 5ই আগস্টের পরে কার্যত এখানে আর ভারতের কোনো দাদাগিরি নেই, বরং রাজ্য হারানো, বাণিজ্য হারানো এবং দাদাগিরি হারানোর যে জ্বলন পড়ন সেটারই বহিঃপ্রকাশ দেখছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের মাধ্যমে। সর্বশেষ আমরা যেটি দেখেছি সেটি ইস্কন চরিত্রের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে এর সমাধানটা কিভাবে হবে?
আমি বারবার বলছি, আমি অনুরোধ করছি, কূটনৈতিক টেবিলে ভূ রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা বলে কূটনৈতিক টেবিলে এটিকে শেষ করা যাবে না। এটিকে শেষ করতে হলে 5ই আগস্ট আমাদের কাছে সবচাইতে দারুণ দৃষ্টান্ত। 5ই আগস্ট এই দুর্দণ্ড প্রভাবশালী ফ্যাসিস্ট সরকারকে যেরকম আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে, ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যেরকম এদেশ থেকে পালাতে বাধ্য করেছি, এখন ভূমিহীন আওয়ামী লীগ এবং তাদের প্রভু ভারতের যে চক্রান্ত চলছে সেটিকেও আমরা আমাদের এখানটায় যদি যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে আমরা যদি আরো বেশি শক্তপোক্ত করতে পারি, ঠিক ততটাই ভারত নরম হয়ে যাবে। মানে এই জায়গাতে আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, যে এই প্রসঙ্গে অথবা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রসঙ্গে যে ঐক্য প্রয়োজন, সেই ঐক্য শেষ পর্যন্ত থাকবে কিনা, আমরা ধরে রাখতে পারবো কিনা, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন? আমি মনে করি আমি যেটি মনে করি সেটি হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি আসলে একটা ঐক্য চলছে। অতীতেও ছিল, ভারত বিরোধীতে আমরা সবসময় ঐক্যমত্য পোষণ করি, কিন্তু বিশেষ করে আমাদের এখানে যে বৃহত্তম রাজনৈতিক দল এবং এই আন্দোলন সংগ্রামের বৃহত্তর যে অংশীজন বিএনপি, সেখানে তাদের একটু কিছুক্ষণ আগে আমাদের একজন আলোচক বলেছিলেন তাদের মনে হচ্ছে একটু রাগঢাক ছিল। আলহামদুলিল্লাহ এখন সেই রাগঢাক নেই। আপনি দেখবেন আমি এই ঐক্যের ব্যাপারে খুবই আশাবাদী, কারণ ভারত বিরোধীতে আমাদের এখানকার মানুষ সব সময় ঐক্যবদ্ধ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন। হাসান হাফিজ ভাই, আলোচনা শুনছিলাম, আপনার আলোচনার সূত্র ধরেই দর্শক কিন্তু কথা বলেছেন যে 5ই আগস্টের পরের বাস্তবতা মেনেই ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আমাদের কোনো অপশন নেই আসলে। আপনি দেখেন যে আমাদের প্রধান উপদেষ্টা যখন প্যারিস থেকে আসার আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা হয় তাহলে সেটার প্রভাব 7 সিস্টার্সে পড়বে, সেটার প্রভাব মায়ানমারে পড়বে। আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু এখনো ষড়যন্ত্রের মধ্যে আছে এবং পতিত স্বৈরাচারকে দিয়ে তারা নানান ধরনের কার্ড খেলার চেষ্টা করছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী অভ্যুত্থান সেটাকে নস্যাৎ করার জন্য, এটার স্পিরিটটাকে ধ্বংস করার জন্য কিন্তু তারা ক্রিয়াশীল। একটা আওয়ামী লীগের লোক বলেছে যে আমরা অনুশোচনা করি, আমরা অনুতপ্ত, এত প্রাণ ঝরেছে, প্রায় 2000 প্রাণ গেছে এবং অনেকে অঙ্গহানি হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, দৃষ্টি হারিয়েছে, চিকিৎসাধীন আছেন। তাকে আপনি কোটি কোটি টাকা দিলেও তো আপনি দৃষ্টি ফিরিয়ে দিতে পারবেন না, জীবন ফিরিয়ে দিতে পারবেন না। তো সেই কত মূল্য, অগ্নিমূল্যে আমরা এই স্বাধীনতাটাকে পেয়েছি। দ্বিতীয় মুক্তি যেটাকে বলা হচ্ছে সেটাকে অতি অবশ্যই সংহত করতে হবে। জাতীয় ঐক্য যে কোনো মূল্যে এটা স্থাপন করতে হবে। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। যদি ভারতের ক্ষমতা থাকে তারা দখল করে দেখুক না বাংলাদেশকে, কয়দিন রাখতে পারে, আমরা দেখতে চাই সেটা। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, আমরা কিন্তু কোনো আপোষ এবং বিভিন্ন সময় সামরিক আক্রমণ, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলি, তাদের একটা ফোর্স প্রস্তুত, এরকম কিছু আলোচনা শোনা যায়। এগুলি কি জাস্ট হুমকি ধামকি? এবং এগুলি সামনে ওদের ইলেকশন আছে, নানান ধরনের চক্রান্ত চলছে। আপনি মমতার কণ্ঠে যেগুলি শোনা গেছে, মমতার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে তো সেটা যায় না। তো তারা সেখানে মুসলিম ব্যাংক, ভোট ব্যাংক আছে, নানান ধরনের অত্যাচার, মুসলমানদের উপরে অত্যাচার করছে। তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তথাকথিত, কিন্তু সেখানে কত বড় দাঙ্গা হয়। আপনি দেখেন গরুর মাংস নিয়ে তারা এত হইচই করে, সেখানে গরুর মাংস ফ্রিজে পাওয়া গেলে তাদেরকে হত্যা করা হয়। পৃথিবীতে যে যত গরুর মাংস রপ্তানি হয় তার 3য় স্থানটি হচ্ছে ভারতের। তো সেখানে কি গরু জবাই করতে হয় না মাংসটা রপ্তানি করার জন্য? তো এগুলি তো হলো ভণ্ডামি এবং প্রতারণা, জালিয়াতি। এগুলিকে রুখে দাঁড়াতে হবে, তাদের মুখোশটাকে উন্মোচন করতে হবে। সেখানে আমাদের মিডিয়ার দায়িত্ব বেশি, আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসটা এখানে জারি রাখাটা জরুরি। সাদত হোসেন সেলিম ভাই, আসতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের রাজনীতিতে ভারত কার্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভূমিকা এই অর্থে যে একটা অবস্থান তৈরি করতে তারা পেরেছে, কিন্তু এখন ঠিক বিপরীত দেখছি যে বাংলাদেশের ভারতের রাজনীতিতে মমতার প্রসঙ্গ বললেন কিংবা বিজেপির অনেক নেতা, তারা কিন্তু তাদের দেশের রাজনীতিতে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু বাংলাদেশ একটি কার্ড হিসাবে বা বাংলাদেশের বর্তমান বাস্তবতা, সেখানে কিন্তু তাদের মধ্যে নানাবিধ অস্থিরতা সৃষ্টি করেছে। এখন প্রসঙ্গ হচ্ছে আমরা এই অবস্থা ধরে রাখতে পারবো কিনা। না, দেখুন, আমি শুরুতে বলেছি যে এটা ভারতের বেহায়াপনা এবং দেউলিয়াপনা। ভারত একটা দেউলিয়া রাষ্ট্র হিসাবেই কিন্তু বাংলাদেশ কার্ড খেলছে তারা তাদের বিয়ের ব্যাপারে। যেমন মমতা ব্যানার্জির বিষয়টি বলছি, মমতা ব্যানার্জির চরিত্রের সাথে সেটা যায় না এবং মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে প্রায় 40%-এর মতো, কিন্তু 38-40% মতো মুসলমান ভোটার, এবং মুসলমান ভোটাররাই কিন্তু মমতা ব্যানার্জিকে একেবারেই উজাড় করে ভোটটা দিয়ে দেয়। এবং মমতার বিপক্ষে যারা আছেন তারা কিন্তু মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে আখ্যায়িত করে। সেই মমতাও কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে একটা সংখ্যালঘু নির্যাতন, একটা ভুয়া মানে একটা তুলে কিন্তু তিনি সেখানে তার অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছেন।
এবং ভারতীয় যারা আছেন তারাও কিন্তু এই একটা সংখ্যালঘু কার্ড খেলছেন, বাংলাদেশের সংখ্যালঘু কার্ড। বাংলাদেশের সংখ্যালঘুরা যারা আছেন তারা আমি মনে করি যে ভারতের সংখ্যালঘুর তুলনায় তারা স্বর্গে আছেন। তারা যদি আক্ষরিক অর্থে আমি আপনাকে বলি, পশ্চিমবঙ্গে 38 থেকে 40% মুসলমান থাকার পরও একটা বিচারপতি সাসারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে, সেই কমিটি বলেছে যে পশ্চিমবঙ্গের মধ্যে 2% মুসলমান সরকারিভাবে চাকরিরত আছে। তো আমরা বাংলাদেশের কোনো একটা স্থাপনার নাম পরিবর্তন করি নাই। আর কয়দিন আগে আমি দেখলাম যে করিমগঞ্জের নামটা তারা করলো শ্রীভূমি, তারা মোগলসরাইয়ের নাম করলো দীনদয়াল উপাধ্যায় নগর, তারা এলাহাবাদের নাম পরিবর্তন করে তারা এলাহাবাদের নামটা পরিবর্তন করে সেখানে তারা অন্য একটা হিন্দু নাম রেখেছে। এবং দেখেন আজমির শরীফ মুসলমানদের একটা আপনার চেতনার জায়গা অথবা মুসলমানদের একটা আবেগের জায়গা, সেখানে তারা হিন্দু মন্দিরের উপর প্রতিষ্ঠিত এই কথা বলে তারা মামলা করেছে। এবং আজকে দেখলাম যে তারা একটা মসজিদ ভেঙেছে, প্রায় 175 বছর পুরনো মসজিদ। আমি আপনাকে বলি, আমাদের যে জেলাটার নাম হলো লক্ষ্মীপুর, এখানে 4টা উপজেলা আছে, রায়পুর, রামগঞ্জ, আমগতি, লক্ষ্মীপুর। আমরা কিন্তু কোনোটাই পরিবর্তন করি নাই, তারা কিন্তু তাদের জিনিসটা পরিবর্তন করতেছে। এবং মুসলমানদের চাকরি বাকি, আমি আপনাকে আরেকটা কথা বলি যে বাংলাদেশের হিন্দুরা স্বর্গে আছে, বাংলাদেশের সংখ্যালঘুরা স্বর্গে আছে। আজকেও দেখলাম যে ভারতের একটা মিডিয়া বলছে যে সংখ্যালঘুরা নাকি সীমান্তের মধ্যে এসে জড়ো হয়েছে এবং আন্তর্জাতিক শরণার্থীদেরকে ডেকে এটা কমিশনকে ডেকে দেখানো দরকার যে এবং তাদেরকে আশ্রয় দেওয়া দরকার। এতটা মিথ্যাচার, একটা দেউলিয়াপনা এবং রাজনৈতিক কার্ড না হইলে এটা হতে পারতো না। এইটা আপনার খিদিরপুর হলো যে মুসলিম প্রধান একটা এলাকা, খিদিরপুর হচ্ছে কলকাতা বন্দরের মধ্যে 4% মুসলমান চাকরি করে, তার মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর একজনকে আপনি খুঁজে পাবেন না। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনার মাধ্যমে দর্শকদেরকে বলি, পিএলএস হাসপাতালে একবার আমি চিকিৎসা করার জন্য গিয়েছিলাম। পিএলএস হাসপাতালে ডাক্তার নার্স হতে আরম্ভ করে 800 জন ডাক্তার নার্সের মধ্যে একজন মাত্র পেয়েছি মুসলমান, যে চতুর্থ শ্রেণীর কর্মচারী বা পরিচ্ছন্ন কর্মী। অর্থাৎ ভারতের মুসলমানরা কিন্তু অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। ভারতের মুসলমানদের আপনার এখানে কি কোনো বুলডোজার দিয়ে কোনো হিন্দুদের বাড়ি আপনার উড়িয়ে দিয়েছে কোনো সরকার? উত্তরপ্রদেশে তো আপনার এই যে আদিত্যনাথ যোগীর সরকার প্রতিনিয়ত মুসলমানদের স্থাপনাগুলোকে আপনার ধ্বংস করছে। আমরা এখানকে কোনো প্রতিবাদ করছি না, কিন্তু তার মধ্যে ভারত যে আমি বললাম তো দেউলিয়াপনা এবং রাজনৈতিক কার্ড হিসাবেই কিন্তু আমরা আমাদের এই জায়গাতে আরেকটি প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে, যে ভারতের পররাষ্ট্র সচিব যে আসলেন তাকে যেটি বলা হলো যে যদি কোনো সংখ্যালঘুর উপরে কোনো নির্যাতন হয় সেটি বিচার করা হবে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যদির মধ্যে থাকলাম কেন? তো এই ধরনের তো ঘটনা ঘটে নাই, সেটি আপনি বলছেন, গণমাধ্যমে সেই ধরনের চিত্র তো আমরা দেখি না। তাহলে আবার এই যদি হয় তবে এই ধরনের কথা আমরা কেন বলছি? পক্ষান্তরে কি ভারতকে খুশি করা? না, ভারতকে খুশি করা না। আমি আতিকুল ইসলামের সাথে সম্পূর্ণ একমত। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কারণ আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, তারাও পারবে না, আমরা পারবো। কিন্তু বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে এবং বন্ধুত্ব হবে চোখে চোখ রেখে। আমাদের তারপরও এই পর্যন্ত বাংলাদেশে গত 15 বছরে এই প্রথম ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা হয়েছে। আপনি দেখেছেন ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা, আমাদের পররাষ্ট্র সচিবের যে আলোচনার মধ্যে কিন্তু বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলা হয়নি। আমরা কিন্তু সেখানে শেখ হাসিনার যে অবস্থান নিয়ে যে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। ভারতের মিডিয়া যে মিথ্যাচার করছে, আজকে ভারতের মিডিয়া যে মিথ্যাচার করছে এটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। সারা পৃথিবীতে আজকে বলছে যে যেসব ঘটনা ভারতে ঘটছে সেসব ঘটনা বাংলাদেশের উপর দিয়ে ঘটছে বলে চাপিয়ে দিয়েছে এবং তারা এআই দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সমস্ত মিথ্যাচার এবং তারা এই মিথ্যাচারগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটা শুধুমাত্র তাদের ধর্মীয় উন্মাদনাটা না, কিন্তু তারা আবার বড় করে দেখাচ্ছে তাদের পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হয়েছে, পা দিয়ে পারানো হয়েছে, এই খবরগুলো তারা খুব বড় করে প্রচার করছে। তাদের কোথাও তাদের পতাকাকে পা দিয়ে পড়ানো হয়নি। সেখানে একটা ছবি আমরা দেখছি, এই ছবিটা কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। আমরা সরকারিভাবে বেসরকারিভাবে একটা বুয়েটের মধ্যে মনে হয় প্রবেশদ্বারের মধ্যে একটা ভারতীয় পতাকার মতো, এটা ভারতীয় পতাকাও নয়। ভারতের পতাকা তো আপনার তিরঙ্গার একটা ব্যাপার স্যাপার আছে বা ভারতের পতাকার অন্য ধরনের একটা আছে, এটা সেটা এআই দিয়ে বানানো না, এটা সেটাই বলতেছি, ভারতের পতাকাও না সেটা। কিন্তু আমরা তো দেখেছি যে আমাদের পতাকা পুড়িয়ে দিতে, আমরা তো দেখেছি আগরতলাতে আমাদের আপনার হাই কমিশনার যে যারা আছেন জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও ভারত কিন্তু এটা বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে তাদের শত্রুতা আমি তাদের জন্যই কোনো অবস্থায় মূল্য তাদেরকে অনেক বেশি দিতে হবে। কারণ আমাদের সাথে যদি তারা পাঙ্গা লড়তে চায় তাহলে তাদের যে 7 সিস্টার আছে, 7 সিস্টার অশান্ত হয়ে যাবে। অলরেডি মণিপুরের মধ্যে বিশাল মিছিল শুরু হয়ে গেছে, অলরেডি নাগাল্যান্ডের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে, অলরেডি আসামের মধ্যে অসন্তোষ শুরু হয়ে গেছে। সুতরাং ভারতকে উপলব্ধি করতে হবে। আমরা বারবার বলছি
যে ভারতের জনগণের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, বা ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব, এবং সরকার টু সরকার বন্ধুত্ব হবে। এখানে কোনো দলের সাথে, কোনো পরিবারের সাথে এটা হবে না। এবং ভারত যেটা করছে, এবং ভারতে বসে শেখ হাসিনা যেটা করছে, সেটা আন্তর্জাতিক রীতিনীতি, আন্তর্জাতিক কনভেনশন বিরোধিতা করছে। ভারতের প্রতি আমরা এখনো আহ্বান জানাচ্ছি, আমরা মানে পাকিস্তানের মতো শক্তিকে আমরা পরাজিত করতে পেরেছি। বাংলাদেশের যে তরুণরা, এই যে আজকে আতিকুল ইসলামরা যারা আছে, তারা মানে অঙ্গহানি করে তারা আজকে কিন্তু শুধুমাত্র যে মানে ভারতের দোসর স্বৈরাচার শেখ হাসিনা যেটা বলেছে যে আমি ভারতকে এত কিছু দিয়েছি যে তারা সারা জীবন মনে করবে। তো ভারত, তাদের উন্মাদনার সৃষ্টি হয়ে গেছে ভারতের মধ্যে, না জানি তারা কি হারিয়ে ফেলেছে, আরো আলোচনা শুনবো। তারা কি হারিয়ে ফেলেছে এটা মনে করে যেটা করছে, এটা স্রেফ দলীয় কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমি একটু প্রিন্স ভাইয়ের আলোচনা শুনবো, তার আগে এস এম শাহরিয়ার আপনার কাছে আসতে চাই। ভারতের ভুল অথবা এই যে ভ্রান্ত একটা অবস্থার মধ্যে আছে, এই ভ্রান্ত অবস্থা থেকে তাদেরকে সঠিক তথ্য এবং সঠিক বাস্তবতা উপস্থাপনের জন্য আর কি করতে পারে বাংলাদেশ? আপনাদের ভাবনা কি আছে? দেখেন, সবার আগে হচ্ছে যে বাংলাদেশে তো যে তরুণদের পালসটা বুঝতে হবে। আমি একটু সময় নিয়ে বলি যে এই যে আলোচনায় আসে না যে দেখেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র আজকে তো করা হয় নাই, করা হয়েছে অনেক আগে। আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রাখতে দেখি নাই, যেখানে অনেক বড় এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে একটা গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব ছিল, সেখানে আমরা মিসিং দেখেছিলাম। একটু হিস্ট্রিটা কেন বলতেছি, ঠিক আছে? এই যে ভারতের হচ্ছে আপনার আদানির সাথে চুক্তি, কিংবা বাংলাদেশের সাথে ভারতের যে গোপন চুক্তি, কিংবা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে পানির হিস্সা নিয়ে যে চুক্তির বরখেলাপ, এই বিষয়গুলো কিন্তু বিগত 15 বছরে হয়েছে, শুধু তা না, 1971 পর থেকে 1972 থেকে চলমান প্রক্রিয়া। এই জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থান অত্যন্ত দুর্বল ছিল। প্রথমত আমাদের আত্মসমালোচনার জায়গায় সেই জায়গাটিকে আমাদেরকে স্বীকার করতে হবে। 5ই আগস্টের পরের প্রেক্ষাপট কি? 5ই আগস্টের পরের প্রেক্ষাপটে এখন তরুণদের চিন্তা হচ্ছে, যদি আপনি ভারতের আগ্রাসী যে নীতি সেটিকে যদি আপনি প্রপারলি বিরোধিতা না করেন, তরুণরা আপনাকে ছুড়ে ফেলে দিবে। এই কারণে কিন্তু এই জাতীয় ঐক্যের ভিত্তি কিন্তু মূলত এইখানে, তরুণদের যে শক্ত অবস্থান যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শুধু তাই না, তরুণদের আরো একটা পালস আপনাকে বুঝতে হবে। তরুণরা এখন আর ভারত না চীন, ভারত না পাকিস্তান, ভারত না যুক্তরাষ্ট্র, তরুণরা এই ভূ রাজনীতি চায় না। তরুণরা চায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্র হবে ঢাকা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হবে, এবং সেখানে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। সেটি সক্ষমতার প্রশ্নে, এই শুধু সক্ষমতার প্রশ্ন না, ভূ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের হচ্ছে যে পুরোপুরি যে কূটনৈতিক চিন্তা ভাবনা, বাংলাদেশ যদি সেই কূটনৈতিক যে তাদের যে উইংগুলো রয়েছে সেগুলোকে যদি প্রপারলি ইউজ করতে পারে, বাংলাদেশের কাছে যেরকম সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ যদি সেই সম্ভাবনাগুলোকে প্রপারলি ইউজ করতে পারে, দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম বড় কেন্দ্র বাংলাদেশ হতে পারে। শুধু তাই নয়, আমরা আরো একটা কথা শুনি যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার্স অশান্ত হবে। দেখেন, সেভেন সিস্টার্স অশান্ত হবে কি হবে না, তার আগে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণকে, সকল মুক্তিকামী জনতার পক্ষ নিতে হবে। ভারত তার রাষ্ট্রের ভেতরে আসাম, মণিপুর সহ বিভিন্ন অঙ্গরাজ্যে যেভাবে তার নাগরিককে তারা নির্যাতন করছে, আপনি এটাকে শুধু হিন্দু মুসলিমদের ভাগ করলে হবে না। তার প্রতিটি নাগরিককে সে যেভাবে নির্যাতিত করছে, তার নাগরিক যেভাবে রাষ্ট্র হিসেবে ভারতের কাছে নিপীড়িত, তার পক্ষ আপনাকে নিতে হবে। বাংলাদেশের জনগণ হিসেবে ভারতের নিপীড়িত জনগণের পাশে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি ভারতের, তার মানে কি শাহরিয়ার আপনি বলছেন যে এই ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর যে এখন যে ঐক্য বা তাদের যে অবস্থান এবং যে বক্তব্য, সেটি এই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করেই শুধু ভবিষ্যতে থাকবে না, এরকম মনে করছেন আপনি? দেখেন, আমি আপনাকে বলি, 2018 সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবের স্পষ্টত বক্তব্য ছিল বিএনপি ভারত বিরোধী রাজনীতি করবে না। তার মানে হচ্ছে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে আমরা বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট দেখছি, এই প্রেক্ষাপট পরিবর্তিত হলে ভারত বিরোধী রাজনীতি কিংবা হচ্ছে ভারতের পক্ষের রাজনীতির আসলে বাংলাদেশের চেহারাটা কিরকম হবে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা। কিন্তু তরুণ হিসেবে আমরা মনে করি আমরা সবসময় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখবো, সেই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলই আর কখনো ভারতের আগ্রাসনে কিংবা ভারতের পুতুল সরকার হিসেবে বাংলাদেশ আর কখনো। আপনাদের সন্দেহটা থেকে যাচ্ছে কেন? এটাই তো প্রশ্ন, সন্দেহটা থেকে যাচ্ছে কেন? সংশয়টা থেকে যাচ্ছে। সংশয় তো আপনাকে বলে দিবে বিগত 50 বছরের রাজনীতি। বিগত 50 বছরের রাজনীতি, ভারতের আগ্রাসী রাজনীতি তো 15 বছরের রাজনীতি না, ভারতের আগ্রাসী রাজনীতি হচ্ছে বিগত 50 বছরের রাজনীতি। সেই রাজনীতিতে যারা আপনাকে আশা দেখাতে পারেনি, আপনি তাদের উপর তো অন্ধবিশ্বাস করতে পারেন না। তরুণ হিসেবে এখন পর্যন্ত যারা আপনাকে বলতে পারে না যে ভারতের বিকল্প চীন না, ভারতের বিকল্প পাকিস্তান না, ভারতের বিকল্প শুধু বাংলাদেশ, এই স্বপ্ন আপনাকে যারা দেখাতে পারেন না, আপনি কেন তাদের উপর এখন পর্যন্ত অন্ধবিশ্বাস রাখবেন? সেখানে অবশ্যই তরুণরা জনগণকে সাথে নিয়ে
এমন একটি রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশে তৈরি করে রাখবে যেখানে ভারতের বিকল্প বাংলাদেশ, চীনের বিকল্প বাংলাদেশ, পাকিস্তানের বিকল্প বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের বিকল্প বাংলাদেশ। এই ভূ রাজনীতিতে এবং এই পররাষ্ট্র নীতিতেই বাংলাদেশকে প্রতিটা রাজনৈতিক দলকে পরবর্তীতে রাজনীতি করতে হবে, নয়তো তরুণরা তাদেরকে ছুড়ে ফেলে দিবে। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার। আমি কোনো প্রশ্ন রাখছি না, সৈয়দ ইমরান সালে প্লিজ। জি, কোনো না, প্রশ্ন প্রশ্ন রাখছি করেন না। আমাকে। না, প্রশ্ন হচ্ছে যে এই যে তারা সংশয় বা সন্দেহ রাখছে এবং একেবারে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। না, এটা সন্দেহ সংশয় তাদের মধ্যে থাকতেই পারে, জি। কিন্তু সন্দেহ দূর করার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না? এখন শাহরিয়ার কিংবা আতিক যে কথাগুলো বললো, তরুণদের পালস এরকমই, তরুণদের ভয়েসটা এরকমই। আমরা এইটাকে স্বাগত জানাই। অবশ্যই আমাদের যে চিন্তা ভাবনা, বিএনপি রাজনৈতিক দল হিসাবে ধরেন সরকারে ছিল, জনগণ যদি ভোট দেয় আবার হয়তো সরকারে যাবে, ভোট না দিলে বিরোধী দলে থাকবে, কিন্তু রাজনীতিতে তো বিএনপি থাকবে। তো বিএনপি সবসময় জনগণের পালস বুঝে কিন্তু রাজনীতি করে, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করেই রাজনীতি করে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করে না। ভারত বিরোধী বলতে কি বুঝিয়েছেন সেখানে? আমরা অন্ধ বিরোধিতা রাজনীতি করব না, আমাদের স্বার্থ বিরোধী যখন যেটা ঘটবে, ঘটেছে আমরা কিন্তু তার প্রতিবাদ করতে ছাড়ি নাই। সীমান্তে হত্যা বলেন কিংবা চোরাচালান বলেন কিংবা আমাদের উপর আগ্রাসী বিষয় বলেন, বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নেওয়া বলেন, সমস্ত ভারতের বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কাজগুলো ভারত করেছে আমরা একটির বেলায়ও কিন্তু প্রতিবাদ করতে ছাড়ি নাই। রামপালের ব্যাপারে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম খুলনার জনসভায়, আমি ছিলাম খুলনা হদিস পার্কের জনসভায়, তিনি বলেছেন এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং বিএনপি ক্ষমতায় গেলে এই রামপালের চুক্তি আমরা বাতিল করব। এইটাও বেগম খালেদা জিয়া বলেছেন। ওনার যে ভিশন 2030 যেটা রূপকল্প যেটা উনি ঘোষণা করেছেন, সেখানেও কিন্তু এটা সন্নিবেশিত আছে। আমরা সেখান থেকে কিন্তু সরে আসি নাই। বলেছেন যে রাগঢাকের কোনো বিষয় না, আমরা যদি ভারতের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতাম, ভারতের সেন্টিমেন্ট বুঝে যদি রাজনীতি করতাম, তাদেরকে খুশি করার যদি রাজনীতি করতাম বা তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি রাজনীতি করতাম, তাহলে বেগম খালেদা জিয়াকে আপনার জেলেও যেতে হয় না কিংবা আমাদেরকে এরকম নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয় না। আমাদের কাছে তো অনেক প্রস্তাব ছিল, আরেকটি বার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখেন, তারপর আপনারা আসেন। আমরা যদি সে কত সালে দিয়েছিল, সেটা 14তেও ছিল, 18তেও ছিল, 24এও ছিল। আমরা জানি এটা প্রতারণা, ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না। সেই কারণে আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদেরকে নিয়েই করতে হবে। আমরা শুনেছি, কিন্তু তাই বলে আমরা ভারতকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা আওয়ামী লীগকে বাংলাদেশে সমর্থন করতে গিয়ে বাংলাদেশে ভারত বিরোধিতার যে একটা সেন্টিমেন্ট একটা জাগ্রত হচ্ছে, এটার জন্য কিন্তু তোমরাই দায়ী। তারা কিন্তু বুঝে নাই, আমাদেরও কিছু করার নাই। আমরা কখনোই তাদের বিরোধিতা, তাদের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করি নাই, করবও না। এটা হলো বাস্তবতা। না, কিন্তু এই যে তরুণদের যে ধারণা যে বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে কিংবা যে কোনো নির্বাচনে তারা ক্ষমতায় গেলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক কিংবা এই প্রতিবেশী দুইটি রাষ্ট্রের সাথে যে অবস্থান পূর্বের ধারায় গিয়ে আবার সেই বিএনপিও ঘা ভাসিয়ে দেখেন, এই প্রসঙ্গ থেকে তারা তো বেরিয়ে আসতে পারছে না। সে বলেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলা। সেই ভারতের চোখে চোখ রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা বলতে পেরেছিলেন বলেই যেই ফারাক্কাবাদ শেখ মুজিবের সময় চালু হয়েছিল 40 দিনের কথা বলে, উইদাউট গ্যারান্টি ক্লজ, সেই জিয়াউর রহমান সেই গ্যারান্টি ক্লজ ফারাক্কাবাদের চুক্তিতে সন্নিবেশিত করেছিলেন। চোখে চোখ রেখে কথা বলেছিলেন বলেই জিয়াউর রহমান যখন ভারতে প্রথম সফরে যায়, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তখন রাষ্ট্রপতি ছিল মোরারজি দেশাই এবং প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, দুইজনই এয়ারপোর্টে এসে নজিরবিহীনভাবে তাকে স্বাগত জানিয়ে লাল গালিচা দিয়ে নিয়ে গেছে। চোখে চোখ রেখে কথা বলেছিলেন বলেই বেগম খালেদা জিয়ার প্রথম সফরের সময় এই আপনার গঙ্গা চুক্তির পানির যে ন্যায্য হিস্সা, গঙ্গা নদীর পানির যে ন্যায্য হিস্সার বিষয়টি সর্বপ্রথম দুই দেশের মানে জয়েন্ট রিভার যে কমিশন সেখানে উঠানোর আপনার প্রস্তাব ভারত আপনার সম্মত হয়েছিল। বেগম খালেদা জিয়া সেই নরসিমা রাওয়ের চোখে চোখ রেখে কথা বলেছিলেন বলেই পুশ ব্যাক ঠেকাতে পেরেছিলেন। বেগম খালেদা জিয়া চোখে চোখ রেখে বলেছিলেন বলেই
আপনার পাকিস্তানের বাংলাদেশে যে শুধু ভারত না, আমি সব কথা বলছি, পাকিস্তানের এখানে যারা বিহারি ছিল, বেগম খালেদা জিয়ার আমলে সর্বপ্রথম পাকিস্তানে ফেরত যাওয়া শুরু হয়েছিল। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দুজনই মিয়ানমারের চোখে চোখ রেখে কথা বলেছিলেন বলেই এই যে তখনও কিন্তু রোহিঙ্গা ইস্যু ছিল, রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানো। না, তাহলে আমরা প্রিন্স ভাই আমরা এখনো কেন শুনি সেটি নিশ্চয়ই আপনাদের পর্যন্ত সেই আলোচনাটি এসেছে যে বাংলাদেশের এই 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশ নিয়ে ভারতের প্ল্যান ই, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি পর্যন্ত আছে। তাহলে সেই আলোচনাগুলো নিশ্চয়ই তো আপনাদের নজর এড়িয়ে যাচ্ছে না। সেই প্ল্যানগুলোতে আসলে কি আছে? সেটার ব্যাপারে আমি জানি না। আমি শুধু যেটুক বুঝি বা যেটুক জানি, যেটুক বুঝি যে ভারত এই শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারে নাই। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে কথাবার্তা, এটাতেই প্রমাণ হয় যে, কারণ আমি আগেই বলেছি ভারত কখনোই মানে শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের বাইরে তার বন্ধুত্ব চিন্তা করতে পারেনি। এখানে আতিক বলেছে কেন আমাকে কি বলে ভারতের সাথে বন্ধুত্ব করে। নট অনলি ভারত, আমার সাবকন্টিনেন্টে যারা আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন, মিয়ানমার, আফগানিস্তান, সবার, মালদ্বীপ, সবার সাথে বন্ধুত্ব করতে হবে। না, কার সাথে আমার বন্ধুত্ব হবে সেটা তো আমি ঠিক করব। শুনেন, পাকিস্তানের যে ব্যাপারটা এসছে, আপনার ভারত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় নাই? দিয়েছিল কিনা বলেন? বহুবার দিয়েছিল। চাল রপ্তানি বন্ধ করে দেয় নাই? দিয়েছিল। এই হাসিনাকেই পাকিস্তান থেকে কিন্তু ফ্লাইট বোঝাই করে, নট মানে জাহাজে করে না, ফ্লাইট বোঝাই করে পেঁয়াজ আনতে হয়েছে। তখন পাকিস্তান দেয় নাই। আবার পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে টনে টনে আম হাসিনা পাঠায় নাই পাকিস্তানে? পাঠিয়েছিল কিনা? সেটা তো দুই দেশই পাঠিয়েছে। হ্যাঁ, না মানে পাকিস্তানের প্রসঙ্গ বলুন যে এটা পাঠিয়েছে, এখন কূটনীতির অংশ, কিন্তু সেই অংশটা এখন উল্টো পথে হাঁটছে, বাংলাদেশের বিরুদ্ধে হাঁটছে। আপনার আর যাই হোক, ওই কি বলে ওর নাম, আমাদের জ্যোতি বসু যখন আপনার প্রেসিডেন্ট ছিল পাকিস্তানের, জ্যোতি বসুর মন জয় করার জন্য ভারতের রাষ্ট্রপতি ছিল মুখ্যমন্ত্রী, না সরি জ্যোতি বসু না, আমার প্রণব মুখার্জি, সরি আমি ভুল হয়ে গেছে। প্রণব মুখার্জি যখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ভারত সফরে গিয়ে রাষ্ট্রপতি ভবনে ছিল না, সেই রাতে সে প্রণব মুখার্জির রান্নাঘরে ঢুকে ইলিশ মাছ রেঁধে খাইয়েছিলেন। সেই গল্প আবার বাংলাদেশে এসে তিনি করেছিলেন। তাতে দেশের কি লাভ হলো? দেশের কোনো লাভ হয় নাই, ব্যক্তি শেখ হাসিনা হয়তো লাভ হয়েছিল। মানে লাভ কি শুধু এটাই যে এখন শেখ হাসিনা ভারতে আছেন, এটাই শুধু লাভ? এইটাই লাভ, শেখ হাসিনার জন্য এইটাই লাভ। কারণ শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ আপনার গ্রহণ করতে রাজি হয়নি, না আমেরিকা, না ব্রিটেন, না আপনার দুবাই, না সৌদি আরব, না আপনার ফিনল্যান্ড, না আপনার ফিনল্যান্ডের পাশে কোন দেশ আরেকটা যেখানে তার বেলারুশ, যেখানে তার অর্থ সম্পদ শেখ হাসিনার বোনের ছেলের শ্বশুরের নামে কেনা হয়েছে, সেখানে সেই দেশও শেখ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয়নি, একমাত্র ভারত ছাড়া। মানে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেলেন, কারা পালিয়ে যেতে সহযোগিতা করলেন সেটা কিন্তু এখনো বের হয় নাই। দ্বিতীয় কথা, ওখানে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকার ঘোষণা করলো কয়েক ঘন্টার জন্য শেখ হাসিনা এই ভারতে অবস্থান নিয়েছেন। সেই সাময়িক সেই কয়েক ঘন্টা যে কয়েক শত ঘন্টা পার হয়ে গেল, সেই কয়েক ঘন্টা কিন্তু শেষ হচ্ছে না। এটা কিন্তু আমি জিজ্ঞেস করতে পারছি না ভারতকে, কেন পারছি না? সরকারের মাধ্যমে জিজ্ঞেস করবেন। আমি কি আমার কথা বলছি? সরকারকে জিজ্ঞেস করতে হবে এটা, এই কয়েক ঘন্টা কেন কয়েক শত ঘন্টা পার হয়ে গেলেও কয়েক ঘন্টা শেষ হচ্ছে না, সরকারকে জিজ্ঞেস করতে হবে। তো আজকে আরেকটা আলোচনা কিন্তু আছে প্রিন্স ভাই, বলবো সেটা হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মেলনে যে শেখ হাসিনা যে বক্তৃতা দিলেন, সেটা 18 মিনিট 20 বা 22 সেকেন্ড কথা বলছেন। সেই আলোচনায় তিনি আগে যেভাবে বক্তৃতা দিতেন, বিএনপির সমালোচনা করতেন একটি বড় অংশ, যে এবার বিএনপি নিয়ে কোনো কথা বলেনি, এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে যে ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং চলছে কিনা। সেই বক্তৃতা যদি শুনেন তাহলে দেখবেন তার মধ্যে একটা অস্থিরতা ছিল, সেখানে ঠিক মতো অ্যাড্রেসও করে নেই, কোনটা বলতে গেলে কোনটা বলবে। ডক্টর ইউনূসের কে উনি আগে বলতেন কি সুদখোর, সেই বক্তৃতা কি ডক্টর ইউনূসকে উনি সুদখোর বলেছেন? নামই উচ্চারণ করেন নাই।
কেন? তাহলে কি ডক্টর ইউনূসের সাথে তার তলে তলে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল? এগুলো আসলে বলে আপনারা দলের সাথে দলের আন্ডারস্ট্যান্ডিং সহজ। আওয়ামী লীগ গণহত্যাকারী দল, গণশত্রু, তাদের সাথে রাজনৈতিক কোনো আন্ডারস্ট্যান্ডিং বিএনপির হবে না। এটা কি লাউড অ্যান্ড ক্লিয়ার? অবশ্যই লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা আওয়ামী লীগকে ভ্যানিশ করব জনগণের সমর্থন নিয়ে, জনগণ ভ্যানিশ করবে আওয়ামী লীগকে। আজকে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই প্রশাসনিকভাবে, কিন্তু সেই জামাত কি আপনার নিষিদ্ধ হয়েছিল? হয় নাই। আমরা প্রশাসনিকভাবে নয়, আমরা আইনগতভাবে, আমরা তো এইটাও দেখেছিলাম যে একটি আইন প্রণয়ন করা হচ্ছিল, সেখানে মানে গণহত্যার জন্য দায়ী যদি কোনো সংগঠন হয় তার আপনার মানে বিচার হবে বা তার ব্যাপারেও রায় হবে, আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু আমরা তো দেখেছি ক্যাবিনেটে সেই আইনের মধ্যে সেই ক্লজটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, আমরা আশাহত হয়েছি। আপনারা জোরালো প্রতিবাদ? আমরা জোরালো প্রতিবাদ করেছি, যেখানে করার সামনে গিয়ে চোখে চোখ রেখে। আপোষটা করছে আমি জানি না, আমি আপোষের বিষয় আমি মনে করি না কেউ এখানে আপোষ করছে। যখন আমাদেরকে ব্লেম দিবেন আপনি, আমাকে ব্লেম কিন্তু দিচ্ছি না, এরকম করে যখন আপনি আঙ্গুলটা দেখাবেন, এই আঙ্গুলটা কিন্তু আপনার দিকেও থাকবে। অবশ্যই বুঝতে হবে, কিন্তু অবশ্যই না আপনি একটা আঙ্গুল আপনার দিকে থাকবে, তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে থাকবে। আমাদের আলোচনাটা হচ্ছে যে এই আলোচনাগুলো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, সেটি সত্যতা যাচাইয়ের জন্য আপনার কাছে তুলে ধরাই তো আমাদের কাজ ভাই। এই যে আপনি আজকে আমরা লাউড এন্ড ক্লিয়ার যেটা বলছেন, আওয়ামী লীগ হলো, আমরা বলেছি গণহত্যাকারী দল, শেখ হাসিনা গণহত্যাকারী এবং গণশত্রুতে পরিণত হয়েছে। গণহত্যাকারী গণশত্রুর সাথে কোনো আপোষ নাই। আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে উচ্ছেদ করেছি ছাত্র জনতা, আবার সেই জনগণকে সাথে নিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেব। এই লড়াই চলবে, এই অবশ্যই চলবে, এই লড়াই চলবে আইনগতভাবে যদি এটা হয় আমরা স্বাগত জানাবো। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। আরো আলোচনা শুনবো। একটু আতিকুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের প্রিন্স ভাই বললেন, আপনারা সবাই বলছেন যে আসলে এই লড়াই চলবে, তো এই লড়াইয়ের সামনের দিনগুলোতে এই লড়াইয়ের ধরনটা কেমন হবে? সকলের যে প্রস্তুতি, ঐক্যের প্রশ্নে বারবার ঐক্যের কথা বলছি, যে এই মুহূর্তে বাংলাদেশে ঐক্যটা খুব প্রয়োজন। এই সামনের লড়াইয়ে ঐক্যের জায়গাটি বা ধরনটি, সকলের প্রস্তুতি জায়গাটাও আপনি কিভাবে দেখছেন, বা সেই ভাবনা জায়গা থেকে শুনতে চাই। দেখেন, আমরা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা শুরু করেছিলাম, তো সেখানে কিন্তু দেখেন শুধু আমাদের মানে হ্যাঁ ঠিক আছে, সেখানে হয়তো আপনার আন্দোলনের ডাকটা দিয়েছিল ছাত্ররা, তো শুধু যে ছাত্ররা আন্দোলনটা করেছে বিষয়টা কিন্তু এরকম না, সেখানে বিভিন্ন পেশার মানুষই ছিল, সেখানে বিএনপিও কিন্তু ছিল না, বিষয়টা কিন্তু এরকম না, সেখানে তাদের অবদান আছে, অবশ্যই থাকবে। তো আমি মনে করি যে স্যার এই যে এমরান স্যার যে কথাটা বললো আর কি, যে তিনি আমাদের সাথে থেকে সবসময় আর কি যেভাবে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে যেভাবে আমাদেরকে মানে ওনারা আমাদের পাশে ছিল, প্লাস হচ্ছে লড়াই করে গিয়েছিল, যদি এখন যে কথাটা তিনি বললে যে এভাবে যদি সবসময় লড়াই করে যায়, তাহলে মনে করি যে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তাহলে যে আমাদের যে শত্রু ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি আমাদের শত্রু হিসেবে চিহ্নিত থেকে যাবে। তাই আমি মনে করি দেখেন কিছু সময় দেখা যাচ্ছে যে মানে রাজনৈতিক দলের কিছু পার্সন আপনি এরকম ভাবে চায় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনির যে আসো, ওর বিচার ছাড়া অ্যাকচুয়ালি মানে ওকে দেশে নিয়ে আসবে বা ওর সাথে পাঙ্গা নিয়ে অ্যাকচুয়ালি রাজনীতি করবে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলি এতটুকু যে দেখেন, শেখ হাসিনা হচ্ছে জাতিশত্রু। এই উদারতা দেখাচ্ছে কারা? আপনার কাছে মনে কারা দেখাচ্ছে এই উদারতা? এখানে দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক দল, যেমন হচ্ছে আপনার বিএনপিও আছে, যে তারা বিএনপি হচ্ছে মির্জা ফখরুল আলমগীর সাহেব যিনি আছে, তিনিও বলেছিল আর কি যে আপনার শেখ হাসিনার বিচার ছাড়াই তাকে দেশে নিয়ে আসবে, প্লাস হচ্ছে তার সাথে আপনার হচ্ছে পাঙ্গা নিয়ে আর কি নির্বাচন করবে। তাই আমি বলি যে দেখেন, শেখ হাসিনা হচ্ছে এটা সঠিক না। মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন সেটা হলো অবশ্যই তাদের বিচার হতে হবে। আমি বলি স্যার, বিচার হতে হবে আপনার হচ্ছে নির্বাচনের আগে ওকে সম্পূর্ণ বিচার আইনের মাধ্যমে সম্পূর্ণ বিচার হওয়ার পর তারপর হবে নির্বাচন। আমরা দেখেন, আমরা এই গণঅভ্যুত্থানে কিন্তু আমরা দেখেন আমি বলি, আমরা এই গণঅভ্যুত্থান আন্দোলনটা করেছিলাম কিন্তু দেশের সংস্কারের জন্য, কেউ রাজনৈতিক দলের জন্য না, বা কেউ চেয়ার নিয়ে বসে পড়বে এই জন্য না। আমি এখানে আপনাকে একটা পয়েন্টে বলি, দেখেন বিএনপি ক্ষমতায় আসবে বা যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন ক্ষমতায় আসবে না, বিষয়টা এরকম না, আজ হোক বা কাল হোক আসবে। আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা রক্ত দিয়েছি, অঙ্গায়ী হয়েছি কিন্তু দেশের সংস্কারের জন্য। কেউ আসবে, কেউ সংসদে যাওয়ার আশায় বা কেউ রাজনীতিক ক্ষমতার লোভে বা চেয়ারে বসার আশায় আমরা কিন্তু
এই বিক্ষোভ আন্দোলনটা করিনি, প্লাস আমরা রক্ত দিইনি। এই আলোচনাটা কিন্তু আছে। আমরা বিভিন্ন সময় বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে অনেকে অনেক কিছু বলেন, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, কিন্তু আসলে দেখা যায় খোঁজ নিয়ে সেই কথা তিনি বলেননি, সেই কথা তিনি বলেননি। সুতরাং সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে আসলে মন্তব্যের জায়গাটি আমি মনে করবো যে আমাদের দেশে পুলিশ প্রশাসন হচ্ছে ওনাদের জায়গা থেকে দুর্বল। কারণ দেখেন আমাদের দেশে বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বিভিন্ন ভাবে আর কি হচ্ছে আপনার হচ্ছে আপনার বিভিন্ন খবর আসে, বিভিন্ন প্রপাগান্ডা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে তাদের জায়গা থেকে তারা এই লোকগুলোকে ধরতে পারে না। তাহলে আমি মনে করবো যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থ। তো দেখা যাচ্ছে আমি এরকম এখন কি করতে হবে ভাই? অবশ্যই আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি স্ট্রং হতে হবে, প্লাস হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আছে আমি বলি যে আপনারা ক্ষমতায় আসবেন, আজকে বা কাল লোক আসবেন, তবে আপনারা একটু ওয়েট করেন। আমাদের দেশে আমরা কিন্তু দেশের সংস্কারের জন্য আন্দোলন করেছি, দেশের সংস্কারের জন্য রক্ত দিয়েছি, দেশের সংস্কারের জন্য অঙ্গ দিয়েছি। জি, আপনার আলোচনার সূত্র ধরে আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি যে এই প্রশ্নটি, যে এই আলোচনাটি আমরা অনেক তরুণের মধ্যেই আমরা করতে দেখি, নিশ্চয়ই আপনাদের মধ্যেও সেটি আলোচনা হতে থাকে যে ভারতের প্রসঙ্গ, আমাদের আগামী দিনে নির্বাচন সংস্কারের প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সম্প্রীতি, জনগণের মধ্যে সম্প্রীতির প্রশ্নে অনেকেই সত্য ঘটনা বলছে না। তো সেক্ষেত্রে তরুণরা আপনারা মজা করে বলেন যে ফ্রুটিকা খেলেই হয়তো বলবে, আদৌ কি বলবে? শিওর না, আমি বলতে পারলাম না আর কি, ফ্রুটিকা খেলেও বলবে না। জি জি, হাসান হাফিজ ভাই শেষ মন্তব্য কি বলবেন? আমি আপনার কাছে এখানে শেষ করছি না, আরো আসবো। সত্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই পরিস্থিতিকে আমরা দেখবো সামনের দিনে। অবশ্যই দেখতে হবে, আমাদের কোনো অপশন নাই। আমি বলেছি ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এটা আমাদের এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। জি, ছাত্ররা সেটা দেখিয়েছে এবং আমাদেরকে সেটা ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। সংস্কারটা করতে হবে শুধু প্রশাসনিক, বিচার বিভাগ, মিডিয়া, সংবিধান এগুলি নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ছাত্রদের যেই স্পিরিট, সেই ভাষাটা পড়তে হবে, সেইভাবে নিজেদেরকে বদলাতে হবে, না হলে কিন্তু তাদেরকেও তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। জি জি, শেষ লাইনটি কি শুনবো হাসান হাফিজ ভাই, শেষ লাইনটি কি বলবেন? সুতরাং আমরা হতাশ হওয়ার কোনো কারণ দেখি না, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, নিজেদের মাতৃভূমিকে আমরা তার সম্মান রক্ষা করব যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে। অসংখ্য ধন্যবাদ। এস এম শাহরিয়ার, শেষ মন্তব্য। দিন শেষে হচ্ছে যেহেতু রাজনীতি, নির্বাচন, সংস্কার আসলো, দেখেন ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে বাংলাদেশে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে কোনো একটা ইলেকশন প্রসেসে কোনো একটা পলিটিক্যাল পার্টি ইলেকশন দিয়ে চলে আসা। কারণ হচ্ছে তখন ভারত অন্তত বুঝতে পারবে যে নেগোসিয়েশনটা কার সাথে করতে হবে, সমঝোতাটা কার সাথে করতে হবে। রেদার আমরা বলি এই কারণে কি আমরা প্ল্যান ABCD পর্যন্ত শুনছি, আপনি DEF আর অনেক কিছু শুনতে পারেন, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দিন শেষে হচ্ছে প্রপার সংস্কার না করে যদি আপনি নির্বাচন প্রক্রিয়ায় যান, তাহলে দিন শেষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে আমরা লড়াইয়ের কথা বলি, সেই লড়াই আপনি জারি রাখতে পারবেন। শেষ লাইন হচ্ছে 90 পরবর্তী সময়ে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের 29টা সংস্কার ছিল, এরপর যারা ক্ষমতা এসেছে তারা তার একটা বাস্তবায়ন করেন। আগে সংস্কার করতে হবে, পরে নির্বাচনে যেতে হবে। আগে সংস্কার, পরে নির্বাচন, সেটি আপনি বলছেন। সাদেক হোসেন সেলিম ভাই, শেষ মন্তব্য। না, শেষ মন্তব্য তো এই জায়গাতে একটু শুনতে চাই যে এই যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কের যে ধারা এবং যে অস্থিরতা দেখছি, এখানে নির্বাচন কোনো অনুষঙ্গ কিনা, যেটি শাহরিয়ার উল্লেখ করলেন। না না, বিষয়টা তো নির্বাচনের বিষয় না। শাহরিয়ার যেটা বলছে এটা অনেকটা আবেগ থেকে বলছে। সে যেভাবে বললো যে ঢাকায় সমস্ত কিছু প্রাণকেন্দ্র হবে, সেখানে আমরা চীন বুঝি না, যুক্তরাজ্য বুঝি না, যুক্তরাষ্ট্র বুঝি না, ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, এটা একটু আবেগ থেকেই বলছে। এটা আমরা কাউকে বন্ধু, আমরা তো পৃথিবীতে বন্ধুহীন হিসেবে থাকতে পারবো না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো 50 বছর পর্যন্ত যেটা বলছে যে ভারত তোষণ, সে ভারত তোষণ তো বিএনপি কখনো করেই নাই। ইমরান সাহেব প্রিন্স বলেছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আপনার ভারতে গিয়েছে, মোরারজি দেশাই লালগোলা মানে গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে বরণ করেছে, এবং আপনার ফরাক্কা চুক্তিতে গ্যারান্টি ক্লজ, এবং শেখ হাসিনা যখন গিয়েছে তখন তাকে স্মৃতি ইরানি অথবা আপনার যে আপনার এরা কেউ একজন ইয়ে করছে, সুষমা স্বরাজ, এরা তাকে ইয়ে করেছে এবং তিনি নৃত্য করেছে। আপনার বিএনপির তো সেই কলিজা আছে বলে বেগম খালেদা জিয়া আপনার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করেন নাই। বিএনপি সেই কলিজা আছে বলে টিপাই মুখ নিয়ে আন্দোলন করে ইলিয়াস আলী গুম হয়েছে। বিএনপি সেই কলিজা আছে বলেই আপনার আজকে লং মার্চ করছে। বিএনপি সেই কলিজা আছে বলেই কিন্তু রিজভি কিন্তু তার মানে শাড়ি পুড়িয়েছে, স্ত্রীর শাড়ি পুড়িয়েছে, গায়ের শাল পুড়িয়েছে। ভারতকে সম্পূর্ণভাবে আপনার এই যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যতটা ডিজোন করতেছে এবং যতটা বিএনপি
কঠোর ভাষায় কথা বলতেছে, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল তো কথা বলছে না। দ্বিতীয় কথা হলো যে সংস্কার এটা কেমন পর্যন্ত চলবে, সংস্কার করেই যে সবকিছু, এই সরকার সংস্কার করার কি সংস্কারটা করছে? আপনার এই যে 8 তারিখের পর থেকে বা যে যারা পালিয়ে গেল তার দায় দায়িত্ব কার? এটা কি বিএনপির দায় দায়িত্ব না ইউনূস সরকারের দায় দায়িত্ব? ইউনূস সরকার কেন তাদেরকে রাখতে পারলো না? আজকে গ্রেপ্তার কেন বন্ধ হয়ে গেছে? 300 এমপির মধ্যে তো 200 এমপি এখনো বাংলাদেশে আছে, দুষ্কৃতিকারীরা আছে, হত্যাকারীরা আছে। 400 যে আপনার মানে প্রায় 1500 যে মানে হত্যা হয়েছে, এই 1500 যারা হত্যার সরাসরি ইন্ধনদাতা তাদের কজনকে গ্রেপ্তার করেছে? তাইলে এই যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আঙ্গুলটা তো বিএনপির দিকে তুলে লাভ নাই, আঙ্গুলটা তুলতে হবে সরকারের দিকে। সরকার যথাযথভাবে তার কাজ করতে পারছে না। বিএনপির কাছে আমরা তো বড় রাজনৈতিক দল, তার কাছে তো আমরা জানতে চাই, আপনার রাজনৈতিক দল আছে আপনার কাছে তো আমরা জানতে চাই। আজকে দেখেন না যে বিএনপি তার সমস্ত অঙ্গ সংগঠনগুলো আখাউড়া পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা তো শুরুতেই বলেছি, হাই কমিশন প্রথম আজকে অনুষ্ঠানের প্রথম লাইনটি এইটি। হ্যাঁ, সেটাই তো বলছি, বিএনপি কাজটা করতেছে, কিন্তু সরকারের কাজটা করতে ব্যর্থ হচ্ছে। সরকারি যন্ত্রটা, পুলিশ প্রশাসনটা সেভাবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে না। আপনাকে তো তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, আপনাকে তো তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, আপনাকে যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে। ঢালাওভাবে মামলা দিয়ে তো আইনটাকে, আপনার মামলাটাকে হালকা করার দরকার নাই। এই যে 1600 আর 1700 যারা নিহত হয়েছে, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, তাদের যেটা একটা আইনগত সেল করার দরকার ছিল, তারা ওই সেলের মাধ্যমে মামলাগুলো পরিচালনা করার দরকার ছিল। যাদের অঙ্গহানি হয়েছে তারা সুনির্দিষ্টভাবে মামলা করার দরকার ছিল, যাতে করে মামলাগুলো আগামী দিনে আলোর মুখ দেখে এবং অপরাধী সত্যিকার অর্থে আপনার অপরাধ করে। এখানে আপনার ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আপোষ করার কোনো প্রয়োজন নাই, ভারতের সাথে আপোষ করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হলো যে কি, আপনার এই যে অনির্বাচিত একটা সরকার দীর্ঘদিন বাংলাদেশ মানে যদি ক্ষমতায় থাকে তাহলে নানাবিধ সমস্যা সৃষ্টি হবে। প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা, রাজনৈতিক দলের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনৈতিক দল যতটা শক্ত সামর্থ্য হবে জনগণের সমর্থন নিয়ে এবং শক্ত মাটির উপর দাঁড়িয়ে সমস্ত প্রতিবাদটা করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আশাহত হয়েছি। তাদের অনেক উপদেষ্টাদের কার্যকলাপে আমরা আশাহত, তাদের উপদেষ্টা পরিষদের যে পরিধি বাড়িয়েছে সেখানে আমরা আশাহত। আমরা বরঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কঠোর এবং কঠিন হয়ে আপনারা এই বিচারের কাজকে থেকে গ্রেফতার করেন, মানুষের যে দুর্ভোগটা লাঘব করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ। আতিকুল ইসলাম, সরকারের কাছে আপনার কোনো ইচ্ছার কথা ব্যক্ত করতে চান কিনা ছোট্ট করে একটু শুনতে চাই। দেখেন, আমি যতটুকু মনে করি যে সরকার সংস্কার চালিয়ে যাচ্ছে, তবে একটু স্লো ভাবে চালিয়ে যাচ্ছে। তবে আমার যতটুকু আসে যে খুব শীঘ্র, দেখেন এই ফ্যাসিস্ট হাসিনা বিগত আপনার 16 বছর দেশে কি করেননি তিনি, গুম খুম অত্যাচার হত্যা লুটপাট। আপনার যদি ধরেন তাহলে পিলখানা 57 জন দেশপ্রেমিক সেনাকে হত্যা, 2013 সালে শাপলা চক্করে হাজার হাজার আলেমুলামা ভাইদের উপর হত্যা, নির্যাতন প্লাস হচ্ছে হত্যা। তো দেখেন এই ফ্যাসিস্ট সরকার এই বিগত 16 বছর যা করে গেছে, তো সেক্ষেত্রে মনে করি যে এটা অনেক বড় একটা ইস্যু। তো এই দেশটাকে সেই 16 বছরের একটা গ্যাপ যে আছে, সেই গ্যাপটা পূরণ করতে কিন্তু মোটামুটি একটা সময়ের প্রয়োজন আছে। তো আমাদের এই বিপ্লব গেছে আপনার হচ্ছে মাত্র 4 মাস। তাই মনে করি যে আমাদের কিছুটা সময় দেওয়া প্রয়োজন সরকারকে। তো সেক্ষেত্রে হয়তো সরকার আপনার হচ্ছে সংস্কারটা ধীরে ধীরে নিয়ে আসবে। তাই মনে করি হয়তো সরকার সংস্কারের দিকে একটু স্লো থাকলেও তো একটা ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী সময়। ভালো কিছু হবে সেটাই প্রত্যাশা করছি। শেষ লাইন কিছু যুক্ত করবেন, শেষ লাইন হিসেবে কিছু বলবেন? তো আমি মনে এখন আমরা যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা জাস্ট যে ওরা হচ্ছে মানে আমাদের এই আন্দোলনে আহত যে পার্সনগুলো আছে, তো সেই দিক দিয়ে হচ্ছে তাদের একটা গ্যাপ রয়ে গেছে আর কি। শহীদ পরিবারের জন্য আর কি ওনারা কাজ করে যাচ্ছে, প্লাস দেশের জন্য কাজ করে যাচ্ছে। তবে হচ্ছে আমাদের এই আন্দোলনে আহত যারা আছে তাদের দিকে একটু গ্যাপ রয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে বিগত 4 মাস হয়ে গেছে এখনো। তো অলরেডি আমরা যদি মানে ব্যাকগ্রাউন্ডে চলে যাই, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা। যখন আপনার খুনি সরকার ক্ষমতায় ছিল তখন হচ্ছে জাতীয় টিমের যদি কেউ একজন ভালো একটা ম্যাচ খেলতো, তো দেখা যাচ্ছে তাকে একটা বাড়ি উঠে দিয়ে দিত বা তাকে একটা গাড়ি দিয়ে দিত, মানে তার একটা লাইফ অর্ধেক সেটেল করে দিত। তো দেখেন বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে যারা মানে গুরুতরভাবে আহত হয়েছে বা পঙ্গুত্ববরণ করেছি, যাদের যে বর্তমান যে লাইফটা আমরা উপভোগ করছি সেই লাইফটা হয়তো আগে সুস্থ জীবন ফিরে আসা কখনোই সম্ভব না। তো সেই ক্ষেত্রে মনে করি বিগত 4 মাস হয়ে গেছে, এখনো সরকারের রূপ থেকে মানে এরকম কোনো পার্সন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ফেস ভাইরাল হয়েছে তাদের হয়তো খোঁজ নেওয়া হচ্ছে, বা যাদের ফেসটা ভাইরাল হয় নাই তাদের হয়তো এখন মানে সরকার আপনাকে তো সবাই চিনে। আমি আপনি জাস্ট এক সেকেন্ড বলি, তো সেখানে হচ্ছে সরকার থেকে কোনো লোক মানে যাদের ফেস এখনো ভাইরাল হয় নাই তাদেরকে মানে কিছু করে দিব তো দূরের সাবজেক্ট,
একটা ফোন পর্যন্ত দিয়ে বলে না যে আপনি কেমন আছেন, খোঁজ খবর নেয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আর কি, যে আমি মনে করি এই দিক দিয়ে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্যাপ রয়ে গেছে, একটা কষ্ট থেকেই গেছে। এটা কষ্ট প্লাস সব দিক দিয়ে মনে করি যে মানে এটা কষ্ট, আবার একদিক দিয়ে একটু 1-2% খুব টাইপও ধরতে পারে না যে আমরা মানে দুষ্টা একটু ঠাই করলাম, আমরা তো ভালোর জন্য রক্ত দিয়েছিলাম, দেশে ভালোর জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে আমি মনে করি যে এই দিকটা হচ্ছে সরকার একটা গ্যাপ রয়ে গেছে। তো আমি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে ইউনূস স্যার, ওনাকে বলি যে বর্তমান সময়ে যারা আহত, গুরুতরভাবে আহত আছে, অনেকেই দেখা যাচ্ছে আপনি এখানে কেউ ছিল ভ্যান চালক, কেউ ছিল রিক্সা চালক, কেউ ছিল শ্রমজীবী। তো তাদের ভিতর বিগত 4 মাস হয়ে যাচ্ছে যে এরকম একটা ফ্যামিলি আছে যে একদিন কাজ না করলে পরের দিন হয়তো বা চলাটা তাদের জন্য একটা টাফ হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনি শেষ করুন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বিগত হচ্ছে 4 মাস চলে গেছে, এখনো তাদেরকে ঠিকভাবে খুঁজে নেওয়া হচ্ছে না। তো তাদের ফ্যামিলিটা কিভাবে চলছে? আপনাদের এই যে কষ্টগুলো আছে সেটা আপনার মাধ্যমে, আমরা অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই বিষয়গুলো দেখার জন্য। আতিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, আপনার কাছে আসতে চাই এটি একটু যোগ করি যে আসলে বিএনপির যে আখাউড়া যে লং মার্চ, সেটিকে জি নিউজ মন্তব্য করেছে 2000 গাড়ি এবং কিছু নেতাকর্মী নিয়ে আগরতলা দখলের জন্য এসেছে 30-40 হাজার মানুষ নিয়ে, এই ধরনের একটা জি নিউজ তারা এই ধরনের প্রতিবেদন করেছে। আমি আগে বলি যে ভারতের যে প্রপাগান্ডা, এটা তো আসলে মিথ্যাচার, মানে কি চরম মিথ্যাচার ছাড়া কিছু নয়। এবং তাদের দেশে, বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দু দমন বা হিন্দুকে নিগৃহীত করার যে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে, সেটা একেবারেই অসত্য, বানোয়ার, ভিত্তিহীন। আমি তো আজকেও বলেছি, আজকে মিটিংয়ে একটা বলেছি যে ভারতের উদ্বেগ যতটা না হিন্দুদের জন্য, তার থেকে শতগুণ বেশি হচ্ছে আওয়ামী লীগের জন্য। গতকালকে ভারতের বিজেপির এক নেতা শুভেন্দু, তিনি তো বলেই দিয়েছেন যে শেখ হাসিনাকে তারা বৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে জানেন এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে তারা ট্রিট করছেন, এবং ইউনূস সরকারকে তারা অবৈধ বলছেন। এবং এটাও বলছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে, বাহিনী প্রধানরা তাদেরকে স্যালুট করতে হবে। এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কে দিল? বিজেপি দিল, বিজেপিকে ক্ষমতাসীন দল। অথচ সেই সরকার, এর সাথে কি ইউএস এর কোনো সংযোগ আছে? কখনোই না। ইউএস এর কেন না, ওখানে তো নতুন ট্রাম্প প্রধানমন্ত্রী হয়েছেন, ওদের সাথে তার ভালো সম্পর্ক, এরকম একটা আলোচনা আমরা শুনছি, আছে কিনা সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। আমি বলছি এখানে একটু আসি, একটু সময় আমাকে দেন, আমি কথা বলছি। এখানে এই যে বক্তব্যটা আসলো, এই বক্তব্যের সাথে সাথেই তো বাংলাদেশ থেকে এটার একটা তীব্র প্রতিবাদ যাওয়ার কথা ছিল কূটনৈতিক চ্যানেলে। সেই প্রতিবাদ কি হয়েছে? আমরা করছি সেই প্রতিবাদ। আজকে বাংলাদেশ, এই আগরতলায় বাংলাদেশ টেরিটরি, যেটা মানে বিদেশে যে দূতাবাস, যেমন ধরুন বাংলাদেশে যে আমেরিকান দূতাবাস যেটা আছে, সেই দূতাবাসের যে জমি, সেই জমিটা আমেরিকান জমি হিসাবে কিন্তু ট্রিট হয়। ভারতের দূতাবাসের জমি ভারতের জমি হিসাবে ট্রিট হয়। সেই কারণে আমার আগরতলায় যে উপদূতাবাস, সেই দূতাবাসের জায়গাটা আমার জায়গা, বাংলাদেশের জায়গা, সেটা আক্রমণ হলো। আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে উপরে আক্রমণ হলো, আমার পতাকার অবমাননা হলো। সেখানে দাঁড়িয়ে আবার ডক্টর ইউনূস সরকারকে অবৈধ বলে এই ফ্যাসিস্ট হাসিনাকে বৈধ বলা হচ্ছে। আমি প্রতিবাদ করব না? পেয়েছেটা কি? শেষ লাইন শুনি না, শেষ লাইন আমি বলছি যে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের এই ওই ইন্ডিয়ান মলম বেচার মানে বিক্রেতাদের মতো ওখানকার যে টক শো হোস্টাররা যা বলে, আপনারা নিশ্চয়ই ওইভাবে টক শো করেন? নিশ্চয়ই, আপনি তো দেখেন, আমাদের দেখেছেন দীর্ঘ বছর ধরে। তাই আমরা সত্য বলি ভাই, সত্য বলেন। তো ওরা যেভাবে বলেন, তো ওই সব কথায় আমরা কান দিয়ে লাভ নেই। আমরা 20,000 নয়, আমরা কান মাথা কোনোটাই দিচ্ছি না। আজকে সেখানে লাখো জনতার সমাবেশ হয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। এই আন্দোলন রাজনৈতিক দল এবং জনগণের পক্ষ থেকে ভারতের আগ্রাসী যে মনোভাবের বিরুদ্ধে চলুক, সেই প্রত্যাশায় অবশ্যই। এইটা শুধু ভারতের আগ্রাসী মনোভাব না, আমার সম্মান, আমার মর্যাদা, আমার দেশের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা অংশ নিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে যে যেখানে বসে আমাদের আলোচনা শুনেছেন, দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জেনে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।